আমি স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর থার্ড ক্লাসে আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এর আগে আমরা দুইটা ক্লাস করেছিলাম। একেবারেই সি প্রোগ্রামিং এর বেসিক পার্ট নিয়ে কথা বলেছি, যে কিভাবে সি প্রোগ্রামিং এর কোড লিখতে হয় বা বেসিক স্ট্রাকচারটা কীরকম প্রত্যেকটা প্রোগ্রামে, এবং সেই কোডের মধ্যে কী ধরনের এরর আসতে পারে, সেই এররগুলো কীভাবে সলভ করতে হয়। দ্যাট মিনস কম্পাইল করতে হয়, কম্পাইল করে এরর বুঝে সেটাকে আমরা সলভ করে দ্যাট মিনস এক্সিকিউট করাতে পারি, এক্সিকিউট করলে আমরা আউটপুট দেখতে পারি। পাশাপাশি আমরা সি প্রোগ্রামিংয়ের আউটপুট দেখার জন্য প্রিন্টএফ ফাংশন কীভাবে ইউজ করতে হয় এই সম্পর্কে কথা বলেছিলাম, যে পারপাজেস অফ প্রিন্টএফ ফাংশন চারটা পারপাস দেখিয়েছিলাম। স্ক্যানএফ ফাংশন লাস্ট ক্লাস আমরা ইন্ট্রোডিউস করেছি। পাশাপাশি কমেন্ট, কিছু কিওয়ার্ড নিয়ে কথা বলেছি, আমরা ছোটো ছোটো প্রোগ্রাম দেখার চেষ্টা করেছিলাম। তো আমরা আজকে লেকচার নাম্বার 3 বা ক্লাস নাম্বার 3 যাইব না কেন, আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করে নিই শুরুতেই। সাপোজ এসপিএল স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমি দিলাম হচ্ছে সাপোজ 3। সো আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি। আমাদের টার্গেট হচ্ছে সবগুলো প্রোগ্রাম আছে ক্লাসের এই ফোল্ডারের মধ্যে সেভ করব। আমরা যে সফটওয়্যারটি ইউজ করি তোমরা অলরেডি ইউজ টু হয়ে গেছো আশা রাখি, কোড ব্লকস। তো কোড ব্লক সফটওয়্যারটি আমি ওপেন করে নিচ্ছি। তো এটা ওপেন হতে থাক, আমরা কিছু কথা বলি। সেটা হচ্ছে যে সি প্রোগ্রামিং, তুমি যদি যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যদি রেগুলার প্র্যাকটিস না করো তাহলে কিন্তু তোমার কোডিং করতে ভালো লাগবে না, এবং একটা পর্যায়ে গিয়ে মনে হবে পরীক্ষার জন্য কিছু কোড মুখস্থ করি। আর মুখস্থ করে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখা যায় না। তুমি যদি ছোটো ছোটো প্রোগ্রাম রিপিটেডলি প্র্যাকটিস করো, তার মিনিংগুলো বোঝার চেষ্টা করো, কোনো পার্টেই মুখস্থ করা যাবে না। এখন ধরো প্রিন্টএফের পারপাস তুমি নেট থেকে ঘেটে পড়ো, যে প্রিন্টএফ কী কাজে ইউজ হয়, স্ক্যানএফ কী কাজে ইউজ হয়, সেটা তুমি রিপিটেডলি পড়ো। মুখস্থ করার দরকার নাই, বুঝো কোড কীভাবে লিখতে হয় সেটা শিখো। কারণ হচ্ছে তুমি নেটে তো দেখবা যে, যদি আমি বলি দুটো সংখ্যার যোগ করো, নেটে সার্চ দিলে দেখবা অনেক প্রোগ্রাম করে দেওয়া আছে, তুমি কপি করে এনে বসালে কিন্তু কাজ করবে, তাহলে এটা লার্নিং হবে না। সো লার্নিংটা হচ্ছে তোমাকে নিজে নিজে কোড টাইপ করতে হবে, কোড করতে হবে, তার এররগুলো কীভাবে হয় সেগুলো বুঝতে হবে। তো রেগুলার যদি প্র্যাকটিস করো তাহলে প্রোগ্রামিংয়ের এক সময় তোমার দেখবা যে প্রোগ্রামের প্রতি একটা ফ্যাসিনেশন তৈরি হবে, তখনই তুমি নতুন কিছু তৈরি করতে পারবা। সো প্রোগ্রামাররা দেখা যাচ্ছে আনলিমিটেড কোড করে, এই মুহূর্তে তুমি আনলিমিটেড কোড করতে পারবে না। এই মুহূর্তে তোমার কাজ হচ্ছে শুধু বেসিক পার্টগুলো ক্লিয়ার করে নেওয়া, যে কোন পার্ট কেন ইউজ করি। তো আসো আমরা আজকে শুরুতে একটা এমটি ফাইল নেই, ফাইলে গিয়ে নিউ এমটি ফাইলে ক্লিক করলাম। আমরা কোনো কোড লেখার পূর্বে এটাকে সেভ করব, লাস্ট দুইটা ক্লাসে বলেছি, আজকে আবারও বলি, সেভ ফাইল। এবং আমাদের টার্গেট যে ফোল্ডারটা ডেস্কটপের মধ্যে SPL3, ডাবল ক্লিক করে ওপেন করলাম। এখানে দেখো সেভ ইন, এখানে SPL3 আছে, এবং ফাইল নেম এখানে আমরা আমাদের পছন্দের মতো একটা ফাইল নেম দিব। সাপোজ আমি দিচ্ছি 1.c। 1.c না দিলেও কিন্তু কাজ করবে, কারণ এখানে সেভ অ্যাজ টাইপ C++ ফাইল দেখাচ্ছে। আমি শুধু 1 দিলাম বা 1.c দেই, সেভ, দেখো এই যে 1.c। এখন শুরুতেই আছে কি পড়াবো সেটা আসার আগে আমি বেসিক স্ট্রাকচারটা লিখি। হ্যাশ ইনক্লুড stdio.h। এরপরে আমরা যে লাইনটা লিখি, ইন্টিজার মেইন, একজোড়া প্যারেন্থেসিস ইউজ করি, দ্যাট মিনস ফার্স্ট ব্র্যাকেটস, এরপরে একজোড়া কার্লি ব্র্যাকেটস ইউজ করি। এন্টার দিয়েও লিখতে পারো অথবা পাশেও কার্লি ব্র্যাকেট দিতে পারো। আমি এন্টার দিলাম, একজোড়া কার্লি ব্র্যাকেট, দ্যাট মিনস একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে গেলে অটোমেটিক দুইটা হয়ে যায়। এবং এখানে লাস্ট লাইন যেটা লিখি সেটা হচ্ছে রিটার্ন 0 সেমিকোলন, এবং এই যে প্রথম কার্লি ব্র্যাকেটের এখানে সে একটা এন্টার দিলাম, তার মানে এখানে সমস্ত কোড হবে। এটা হচ্ছে আমাদের বেসিক স্ট্রাকচার, যেটা প্রত্যেকটা প্রোগ্রামে আমাকে লিখতে হবে। এবং এখানে দেখো 1 এর পাশে অ্যাস্টেরিস্ক সাইন আছে, তার মানে এখন পর্যন্ত সেভ হয়নি নতুন যে কোডগুলো লিখলাম। তো আমরা প্রোগ্রাম রান করলে এটা অটোমেটিক দেখা যাচ্ছে সেভ হয়ে যায়। তুমি কন্ট্রোল S না দিলেও প্রোগ্রাম যখন রান করি, আমি বিল্ডে গিয়ে বিল্ডে রানে দিতে পারি। আমি এখানে আইকনে ক্লিক করছি, অথবা তোমরা কিবোর্ড থেকে F9 প্রেস করতে পারো। তো এই বিষয়গুলো তোমরা অবশ্যই অলরেডি দুইটা ক্লাসে জেনে গেছো এবং ইউজ টু হয়ে গেছো আশা রাখি। তো যদি আমাদের কোড রান করলে এই কনসোলটা আসে, এবং কোনো যদি এরর থাকতো তাহলে এই কনসোলটা আসতো না, যদি আসে তার মানে আমার কোডটা এরর ফ্রি আছে। তো তোমাদের এটা একটা ভালো প্র্যাকটিসে অভ্যাস করতে হবে, যে আমরা কিছুক্ষণ পর পর কোড রান করে দেখবো। অনেকের একটা অভ্যাস থাকে যে অনেক লাইন লিখার পরে রান করে, যেটা গুড প্র্যাকটিস না। একটু পরপর তুমি দেখার চেষ্টা করবা যে সোফার কোনো এরর আছে কিনা, সোফার কোনো এরর আছে কিনা, তাহলে তোমার এরর কারেকশন করাটা ইজি হবে এই লেভেলে এসে। তো আমি এটা ক্লোজ করে দিচ্ছি। এই হচ্ছে আমাদের বেসিক স্ট্রাকচার। আজকের ক্লাসে আমরা মেইনলি যেটা আলোচনা করব, প্রথমে হচ্ছে অপারেটরস ইন সি। যদি সুযোগ হয় এরপরে আমরা আরও কিছু পার্ট নিয়ে কথা বলবো। সো অপারেটরসের মধ্যে যদি 1 নাম্বার বলি,
অপারেটরসের মধ্যে যদি প্রথম কি টাইপের অপারেটর আছে সেটা যদি বলি যে এরিথমেটিক অপারেটরস। সো আমি বারবার অপারেটর লিখতেছি, মনে করে এরিথমেটিক অপারেটরস। এখানে কমন যে অপারেটরগুলো আছে প্লাস, মাইনাস, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, তারপর হচ্ছে মডিউলাস, এরপর হচ্ছে প্লাস প্লাস, দ্যাট মিনস ইনক্রিমেন্ট, আছে মাইনাস মাইনাস। সো এই কটা অপারেটর নিয়ে আমরা কথা বলবো ফার্স্ট। দেন হচ্ছে আমরা রিলেশনাল অপারেটর নিয়ে কথা বলবো। রিলেশনাল অপারেটর আগে আমরা বলবো হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর নিয়ে কথা। অ্যাসাইনমেন্ট, আচ্ছা অপারেটর লিখতেছি না, অ্যাসাইনমেন্ট অপারেটর নিয়ে কথা বলবো। অ্যাসাইনমেন্ট অপারেটর হচ্ছে একটা ইকুয়াল, তারপর হচ্ছে প্লাস ইকুয়াল, মাইনাস ইকুয়াল, মাল্টিপ্লিকেশন ইকুয়াল, রাইট, ডিভিশন ইকুয়াল, আরও আছে মডিউলাস ইকুয়াল। আপাতত এই কটার মধ্যে সীমাবদ্ধ থাকবো যে আমরা এই কয়টা অপারেটর নিয়ে কথা বলবো। এরপরে আসো 3 নম্বরে যেটা আমরা বলবো রিলেশনাল অপারেটর। না, রিলেশন হচ্ছে ডাবল ইকুয়াল, হ্যাঁ ডাবল ইকুয়াল, দেন হচ্ছে গ্রেটার দেন, লেস দেন, এরপর হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল, লেস দেন ইকুয়াল, আর হচ্ছে নট নট ইকুয়াল। ঠিক আছে, তো এই কয়েকটা অপারেটর নিয়ে আমরা কথা বলবো। আচ্ছা, পাশাপাশি আমাদের আরও অপারেটর তো অবশ্যই আছে। লজিক্যাল অপারেটর আছে, লজিক্যাল অপারেটরের মধ্যে আছে ডাবল এম্পারসেন্ট, যেটাকে অ্যান্ড বলি, ডাবল অর, দ্যাট মিনস ডাবল সিঙ্গেল পাইপ আমরা বলে থাকি, ভার্টিক্যাল দুটো লাইন, এটাকে বলি অর, আর আছে নট। এই তিনটা অপারেটর নিয়ে আমরা আজকে না হলে আগামী ক্লাসে অবশ্যই কথা বলবো। লজিক্যালের পরে আমাদের আছে বিটওয়াইজ, বিটওয়াইজ অপারেটর, যেখানে সিঙ্গেল অ্যান্ড, সিঙ্গেল অর, মানে এম্পারসেন্ট আর সিঙ্গেল পাইপ আমরা বলি, এটা হচ্ছে অ্যান্ড অর। তারপরে হচ্ছে তোমার আছে এক্সর, আছে কমপ্লিমেন্ট, দ্যাট মিনস ওয়ান্স কমপ্লিমেন্ট টুস কমপ্লিমেন্ট করার জন্য, যেটাকে আমরা এটাকে নট সাইন বলে থাকি। তাহলে অ্যান্ড, অর, এক্সর, তারপরে নট, লেফট, লেফট শিফট, রাইট শিফট। সো আমরা এই কিছু অপারেটর নিয়ে কথা বলবো। তো এটা নিয়ে কথা বলতে গেলে অবশ্যই বাইনারি সম্পর্কে আইডিয়া থাকতে হবে, না হলে একটু ডিফিকাল্ট হয়ে যাবে এটা বোঝানো। তোমরা যদি ইন্টারমিডিয়েট লেভেলে বাইনারি সম্পর্কে জেনে থাকো তাহলে ভালো। অবশ্যই তোমাদের নাম্বার সিস্টেম নামে একটা চ্যাপ্টার ছিল, সেই চ্যাপ্টারে তোমরা নাম্বার সিস্টেম সম্পর্কে তোমরা জেনে আসছো। তো ওখানে একটা জিনিস অবশ্যই জানছো যে বাইনারি পার্টটা কি, না জানলেও সমস্যা নেই, আমি সেভাবেই কভার করার চেষ্টা করব। লাস্ট হচ্ছে আমরা আরেকটা মিস্ক অপারেটর বলি বা মিসেলেনিয়াস অপারেটর বলি, মিস্ক অর মিসেলেনিয়াস যেটাই বলো না কেন। এখানে বেশ কয়েকটা আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে সাইজ অফ একটা অপারেটর আছে, আরেকটা আছে কন্ডিশনাল অপারেটর বা টার্নারি, কোশ্চেন মার্ক, কোলন চিহ্ন, কোশ্চেন, হ্যাঁ কমা একটা আছে যেটা ইউনিয়ন অপারেটর বলি। তো এগুলা মিসেলেনিয়াসের অন্তর্ভুক্ত থাকবে। আমরা মোটামুটি এগুলো কভার করার চেষ্টা করব, পাশাপাশি প্রয়োজনে আরও কিছু টপিক কভার করব। তোমাদের লেকচার শিটটা তোমরা যদি দেখো, আমি যদি একটু যাই, সেকেন্ড লেকচারটাতেই অপারেটর নিয়ে কথাবার্তা বলা আছে, তো ওইটা ওপেন হতে থাক। আমরা শুরুতেই এরিথমেটিক অপারেটর নিয়ে যদি একটা প্রোগ্রাম করি, দেখো আমি যেই 6টা অপারেটর লিখছিলাম, এরিথমেটিক, রিলেশনাল, লজিক্যাল, অ্যাসাইনমেন্ট, বিটওয়াইজ, মিস্ক, তো তোমাদের লেকচার শিটে এগুলো সব ব্যাখ্যা দেওয়া আছে, সাথে সাথে ছোটো ছোটো প্রোগ্রামও করে দেওয়া আছে। তো আমি আপাতত থিওরি পার্টে যাচ্ছি না, সরাসরি প্রোগ্রাম এক্সাম্পলের মাধ্যমে আমরা পার্টগুলো বুঝে দিব, আশা রাখি তোমরা বুঝতে পারবা। তো এখন আসো যে একবারে শুরুতেই এরিথমেটিক অপারেটর, তো তোমাদের এই প্রথম 5টা নিয়ে তো কোনো সমস্যার কথা না, আমরা লাস্ট ক্লাসগুলোতে এগুলো আলোচনা করেছি। এটা কি দেখাবো নাকি শুধু এই দুটো দেখাবো, মানে সবগুলো দেখাবো নাকি শুধু লাস্টের দুটো দেখাবো এরিথমেটিকের? লাস্টের দুইটা দেখেন স্যার, প্রথমগুলো ক্লিয়ার আছে স্যার। থ্যাংক ইউ। এখানে কি একেবারে নিউ কামার কেউ আছো? আজকেই প্রথম ক্লাসে আসছে এমন কেউ আছো? তোমরা আজকে কয়জন উপস্থিত আছো? 18 জন, অনেক কম। আচ্ছা, তুমি রুদ্ররতন নামেও আছে একজন স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটু টাচ করে যাই। আচ্ছা দেখো, আমরা
দুইটা ভেরিয়েবল নেই, লাইক ইন্টিজার এক্স এবং ইন্টিজার ওয়াই। সো দুইটা কিন্তু ইন্টিজার ভেরিয়েবল, এই যে কমা অপারেটর দিয়ে আমরা সেপারেট করে থাকি। তোমরা যদি মনে করো দুইটা ভেরিয়েবল আলাদা লিখবা, সেটাও কিন্তু লেখা যায়। এটা লাস্ট ক্লাস আমরা বলেছিলাম, সাপোজ ইন্টিজার এক্স, ইন্টিজার ওয়াই। সো যখন দুইটা সেম টাইপের ভেরিয়েবল হয়, সেম টাইপ, দ্যাট মিনস এটাও ইন্টিজার, এক্সটাও ইন্টিজার, ওয়াইটাও ইন্টিজার, তখন আমরা এক লাইনে লিখতে পারি জাস্ট কমা অপারেটর ইউজ করে। সো ইন্টিজার এক্স কমা ওয়াই দুইটা অপারেটর আমরা নিলাম। আমরা চাইলে এর মধ্যে ভ্যালু সরাসরি বলে দিতে পারি। সাপোজ ধরো বললাম 10 আর এখানে বললাম ধরো 5 অথবা ধরো 4, দুইটা ভ্যালু সরাসরি অ্যাসাইন করে দিলাম, সরাসরি ভ্যালু অ্যাসাইন করে দিলাম। এটা কিন্তু ডিক্লেয়ার করার সময় আমি অ্যাসাইন করেছি, বা ইনিশিয়ালাইজ আমরা বলতে পারি, যে ভ্যালু আমরা সেট করে দিয়েছি ইনিশিয়াল ভ্যালুগুলো, সেটাও বলতে পারি। তো আমরা চাইলে ইউজারের কাছ থেকে নিতে পারি। ইউজার কাছ থেকে নেওয়াটা আমরা গত ক্লাসে দেখেছি, আমরা সবভাবেই দেখাতে পারি। এবার আসো যে আমরা যদি প্রিন্টএফ বলি, কি টাইপের রেজাল্ট দেখবো। প্রিন্টএফের ভিতরে প্রথমে ডাবল কোটেশন দিতে হবে, এরপরে পার্সেন্টেজ ডি লিখতে হবে। কেন? কারণ আমাদের হচ্ছে ইন্টিজার টাইপের রেজাল্ট আমরা জেনারেট করতে চাই। সো পার্সেন্টেজ ডি মানে হচ্ছে ইন্টিজারের রেজাল্টকে রেফার করে, দ্যাট মিনস এটাকে ফরম্যাট স্পেসিফায়ার বলে থাকে। এরপরে ডাবল কোটেশনের ঠিক বাইরে এসে একটা কমা দিবা। এখন আমরা চাচ্ছি এক্স প্লাস ওয়াই। তাহলে যদি এতটুকুই লিখি, আমরা রান করি, তাহলে অবশ্যই 10 প্লাস 4 তার মানে হচ্ছে 14 আসবে, এতে কোনো ডাউট নাই। আমরা বিল্ডে গিয়ে বিল্ড এন্ড রান ক্লিক করলাম, অথবা তোমরা কিবোর্ড থেকে F9 দেবে, দেখো 14 আসছে। সো এই পার্টটুকু তো বুঝতে কারো সমস্যা হওয়ার কথা না। এখানে প্রিন্টএফের যে ফরম্যাটটা আমি একটু রিপিট করি, যেহেতু ইন্টিজার টাইপ, এই কারণে ফরম্যাট স্পেসিফায়ার হিসাবে পার্সেন্টেজ ডি লিখতে হবে, অবশ্যই ডাবল কোটেশনের ভিতরে, এবং এর ঠিক বাইরে এসে কমা ইউজ করতে হবে। তোমরা অনেকেই দেখা যায় ভুল করে কমাটা ভিতরে দাও, তখন কিন্তু এরর আসবে। তাহলে এই হচ্ছে আমাদের দুইটা সংখ্যার যোগ। আমি লাইন ডুপ্লিকেট করতে পারি কন্ট্রোল ডি দিয়ে, ডুপ্লিকেট। এবার যদি এখানে মাইনাস দিই, তাহলে 10 মাইনাস 4 মানে হচ্ছে 6 আসার কথা। এখন দেখা যাবে 14 আর 6 একসাথে আসছে, মনে হতে পারে যে 146 এই টাইপের মনে হতে পারে, তাই মনে হচ্ছে। সো এইটারও সলিউশন আমরা লাস্ট ক্লাসগুলোতে বলেছি। তো আমরা এই পার্সেন্টেজ ডির ঠিক পরে এসে অবশ্যই কোটেশনের ভিতরে স্ল্যাশ এন, এটা কিন্তু আমরা ব্যাক স্ল্যাশ বলি, ব্যাক স্ল্যাশ এন যদি দিয়ে দিই, তাহলে অবশ্যই নিউ লাইন ক্রিয়েট হবে এবং আউটপুটগুলো একটার পরে আরেকটা দেখাবে। দেখো 14 এবং 6 আলাদা নিচে নিচে আসছে। এবং যদি এখানে মেসেজ প্রিন্ট দিতে চাই পাশাপাশি, এটাও কিন্তু গত ক্লাসে দেখিয়েছিলাম, যে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু, যদি এইভাবে চাই, তাহলে এখানে কিন্তু এক্স এবং প্লাস ওয়াই এবং ইকুয়াল এই পর্যন্ত স্পেস সহ আপ টু স্পেস, এটা কিন্তু পুরোটা একটা মেসেজ। সো আমি মেসেজ যা লিখবো তাই কিন্তু দেখাবে। আমি যদি এখানে লিখি আমি ইকুয়ালস টু, তাই দেখাবে। দেখি রান করি সোফার, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু, দেখতে ভালো লাগলো যে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 14। তাহলে এখানে সিমিলারলি আমি এক্স মাইনাস ওয়াই বলবো, এখন যদি বলো না আমি ইকুয়ালস টু লিখবো, তাই কিন্তু দেখাবে। রান করো, কিন্তু আমি ইকুয়ালস টু 6 এটা মিনিংফুল মনে হচ্ছে না। তো আমি না দিয়ে, আমি যেটা বোঝার জন্য ভালো বোঝা যাবে, এক্স মাইনাস ওয়াই মিনিংফুল দিতে হবে। আর যদি মনে করো ইকুয়াল না দিবা, একটা ক্লোন চিহ্ন দিবা, ইটস আপ টু ইউ, মেসেজ ক্যান বি এনিথিং, এটাও তোমরা অলরেডি জেনে গেছো। আসো এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই, আমরা কিন্তু রেজাল্ট পেয়ে গেলাম। এখন যদি কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট তৈরি করি, তাহলে এখানে মাল্টিপ্লিকেশন সাইন, এখানে মাল্টিপ্লিকেশন সাইন, কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট, এখানে ডিভিশন সাইন, এবং এখানেও ডিভিশন সাইন, কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট। এখানে মডিউলার সাইন দুইবার দিতে হবে মেসেজের মধ্যে, যদি দেখতে চাও একবার দিলে কিন্তু দেখাবে না, কিন্তু এইখানে সিঙ্গেল হবে। আমি আবারও বলি, ডাবল কোটেশনের ভিতরে এই পার্টগুলো কিন্তু মেসেজ, এটা হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার, এবং স্ল্যাশ এন এটা কিন্তু স্কেপ সিকোয়েন্স, যে নিউ লাইন জেনারেট করার জন্য। এখানে তিনটা জিনিস অ্যাট এ টাইম কাজ করতেছে, একটা হচ্ছে মেসেজ, ফরম্যাট স্পেসিফায়ার, পাশাপাশি স্কেপ সিকোয়েন্স। এই ডাবল কোটেশনের ভিতরে তিনটা পার্ট আমরা যুক্ত করেছি। ডাবল কোটেশনের বাইরে এসে এগুলো ভেরিয়েবল, দুইটা ভেরিয়েবলের যোগফল, দ্যাট মিনস রেজাল্ট কিন্তু একটা। এবার দেখি এখানে তোমরা তো সবাই বুঝছো অলরেডি, এক্স প্লাস ওয়াই মানে 10 প্লাস 4, এখানে হচ্ছে 10 মাইনাস 4, এখানে হচ্ছে 10 ইন্টু 4, এখানে পাচ্ছে 10 ডিভাইড বাই 4, আর এখানে পাচ্ছে 10 মডিউলাস 4। আনসারগুলো কী হওয়া উচিত সেটা তোমরা অলরেডি গেস করতে পারতেছো। প্রথমটা 14 যেটা আমরা দেখিয়েছি, দ্বিতীয়টা 6, তৃতীয়টা অবশ্যই 40, চতুর্থটা কী হবে এবং পঞ্চমটা কী হবে, এটা নিয়ে অনেকের ডাউট তৈরি হয়। তো এখানে যদি 10কে 4 দ্বারা ভাগ করো, ভাগফল হচ্ছে 2 পয়েন্ট সামথিং, কিন্তু দশমিক আসবে না, কারণ আমাদের এখানে
ভেরিয়েবল টাইপ হচ্ছে ইন্টিজার এবং এখানে আমরা পার্সেন্টেজ ডি ইউজ করেছি। তার মানে ইন্টিজার টাইপের রেজাল্ট দেখতে চাই। ব্যাপারটা কীরকম যদি আমরা এখানে একটু দেখাই, এটা অবশ্যই আমাদের প্রিভিয়াস ক্লাসে কভার করা আছে। 10 এটাকে যদি আমরা 4 দ্বারা ভাগ করি 4, তাহলে 4 দুগুণে 8। আমি তাহলে ভাগশেষ কত থাকবে? ভাগশেষ থাকবে হচ্ছে 2। তাহলে ভাগফলও 2, ভাগশেষও 2। এটাই হচ্ছে মডিউলাস বা পার্সেন্টেজের মাধ্যমে আসবে। এটা হচ্ছে ডিভিশন অপারেটরের মাধ্যমে আসবে, যেটা হচ্ছে ডিভিশন অপারেটর। তাহলে এখন এখানেও 2 আসতেছে এবং এখানেও কিন্তু 2 আসবে। দেখি আমাদের আউটপুট। আমি একটু কন্ট্রোল ধরে মাউসের স্ক্রল বা হুইল বাটনটা যেটা, এটা স্ক্রল করলাম, দ্যাট মিনস ঘোরালাম, এতে কোড ছোট বড় করা যায়। আপ এবং ডাউন যদি ঘোরাও কোড ছোট বড় করা যায়। আসো বিল্ডে গিয়ে বিল্ড অ্যান্ড রান। দেখো আমাদের যা যা বলেছি তাই কিন্তু আসছে। সো লাস্টের দুইটা নিয়ে কারো কারো প্রবলেম হয়, এই যে ভাগ এবং ভাগফল, সরি ভাগফল এবং ভাগশেষ। তাহলে আমি একটু চেঞ্জ করি। সাপোজ যদি এটা 3 দেই, 3 দিলে কিন্তু এটাতে ভাগফল হবে 3 আর ভাগশেষ হবে 1। যদি আমি এগুলোকে 3 ইউজ করি, তাহলে অবশ্যই সবগুলো আনসারই চেঞ্জ হবে। এখানে আমরা পাবো 13, এখানে পাবো 7, এখানে পাবো 30, এখানে পাবো হচ্ছে 10কে যদি ভাগ করো 3 দ্বারা, তাহলে 3 3 9, দ্যাট মিনস ভাগফল 3 আর ভাগশেষ পাবো 1। আসো রান করি। দেখো আমরা যা বললাম সেটাই কিন্তু পেয়েছি। ভাগফল এবং ভাগশেষের প্রতি আমরা জোর দিয়েছি এখানে। সোফার যদি কারো কোনো ডাউট না থাকে, এটা আমাদের প্রিভিয়াস ক্লাসেরই আমাদের রিভিউ। যদি কারো কোনো ডাউট না থাকে তাহলে আমি পরবর্তী পার্টে যাব। আছে কি কারো কোনো ডাউট? কারো পক্ষ থেকে আমরা হ্যান্ড রেজ পাইনি, সো কারো কোনো ডাউট নেই, এটাই ধরে নিচ্ছি আমি। যদি তারপর ডাউট থাকে কোশ্চেন করতে পারো। আচ্ছা, তোমার যেটা শুরুতেই বলেছি, যারা প্রিভিয়াস ক্লাসগুলো মিস করেছো আগের দুইটা লেকচার দেখতে হবে। ওই দুইটা লেকচার দেখলে এই লেকচারটা ক্লিয়ার হবে। তো এখানে যদি আমি প্রিভিয়াস দুইটা লেকচার রিপিট করতে যাই পুরোপুরি, তাহলে আজকের ক্লাসটা নেওয়া যাবে না। এখানে সোফার যেটা বুঝিয়েছি সেটা হচ্ছে যে এক্স এবং ওয়াই এই দুইটা হচ্ছে ভেরিয়েবল। কি টাইপের ভেরিয়েবল? ইন্টিজার টাইপের ভেরিয়েবল। সো এখানে এক্স এর ভ্যালু আমরা সরাসরি বলে দিচ্ছি 10, ওয়াই ভ্যালু বলে দিচ্ছি 3, নিজেরা সরাসরি বলে দিচ্ছি এখানে। তো যদি যেহেতু বলে দিয়েছি আমাদের প্রোগ্রামটা ইজি করে বোঝানোর জন্য, রেজাল্ট দেখতে চাচ্ছিলাম, রেজাল্ট দেখানোর জন্য এটা কি টাইপের রেজাল্ট দেখতে চাইবো, যদি আমরা যেই টাইপের রেজাল্ট দেখতে চাইবো, এটা বোঝানোর জন্য ইন্টিজারের জন্য পার্সেন্টেজ ডি ইউজ করতে হয়। কি দেখতে চাই? এক্স এবং ওয়াই এর মধ্যে যোগফল, এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই। সো প্রথম লাইনে আমাকে দেখাচ্ছে এক্স প্লাস ওয়াই এর ভ্যালু 13। কেন দেখাচ্ছে? কারণ আমরা বলছি যে ইন্টিজার টাইপের রেজাল্ট দেখাও। এখন তুমি কাছে মনে হতে পারে যে শুধু কি পার্সেন্টেজ ডি, অন্য কিছু আছে? অবশ্যই আছে। ফ্লট যদি হতো, এটা ফ্লট হলে আমাদের এখানে এফ লিখতাম, ক্যারেক্টার হলে এখানে সি লিখতাম। তো সেগুলো যদি এখন পর্যন্ত আসেনি, গত ক্লাস ওইটা আসে, ওইটা দেখবা। এখানে আমরা আরও কিছু ইস্যু তোমার জন্য ডিফিকাল্ট মনে হবে, কারণ হচ্ছে স্কেপ সিকোয়েন্স আমরা আলাদাভাবে কথা বলেছি, এখানে মেসেজ নিয়ে আলাদাভাবে কথা বলেছি। সো তুমি দেখো, আশা করি যতটুকু বুঝতে পারো বোঝার চেষ্টা করো। আর প্রিভিয়াস দুটো লেকচার দেখো, এরপরে সমস্যা হলে আমার সাথে কন্ট্যাক্ট করবা বা ফ্রেন্ডদের হেল্প নিবা। ঠিক আছে রাহাত? রতন না? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমরা এরিথমেটিক অপারেটরের যে লাস্টের দুইটা প্লাস প্লাস মাইনাস মাইনাস, এই দুটো আমি একটু আলাদাভাবে বুঝাই। কন্ট্রোল শিফট এন, দ্যাট মিনস নতুন ফাইলে যাচ্ছি। রতনকে ইন্ডিকেট করেই বললাম, শর্টকাটে যদি নতুন ফাইল ক্রিয়েট করতে চাও কন্ট্রোল শিফট এন কিবোর্ড থেকে। কোথায় পাবো? এই যে এখানে লিখাই আছে এমটি ফাইল, কন্ট্রোল শিফট এন, আমি এইভাবে সেভাবেই দিলাম। এই ফাইলটাকে সেভ করব কন্ট্রোল এস শর্টকাটে কিবোর্ড থেকে। আমাদের টার্গেট ফোল্ডার SPL3, এটার মধ্যেই আমরা আছি। আমি নাম দিচ্ছি 2.c। তো প্রথমে বেসিক স্ট্রাকচার টাইপ করে নিব, ইনক্লুড stdio.h। আর যারা ক্লাস প্রিভিয়াস দুইটা ক্লাস করছো, পরে যদি বুঝতে না পারো অবশ্যই তারা হ্যান্ড রেজ করবা যে আজকে ক্লাস বুঝতে পারতেছি না, প্রিভিয়াস দুইটা ক্লাস করার পরে। এবার আসো যে আমি একটা ভেরিয়েবল নিচ্ছি এক্স, এক্স এর ভ্যালু দিয়ে দিলাম 10, সরাসরি ভ্যালু অ্যাসাইন করে দিলাম। আমরা চাইলে ইউজারের কাছ থেকে নিতে পারবো।
আমি এখন যেই পার্টটা বুঝাবো সেটা হচ্ছে এই প্লাস প্লাস এবং মাইনাস মাইনাস, এটা খুবই গুরুত্বপূর্ণ, আমাদের অনেক কাজে এটা ইউজ হয়। তো এই প্লাস প্লাস যেটা, এটাকে আমরা বলে থাকি ইনক্রিমেন্ট, আর মাইনাস মাইনাস যেটা, এটাকে বলে থাকি আমরা হচ্ছে ডিক্রিমেন্ট। তার মানে এটা ইনক্রিমেন্ট অপারেটর, এটা ডিক্রিমেন্ট অপারেটর। এখন আসলে এটাকে আলাদাভাবে যদি একটু বোঝানোর চেষ্টা করি, এই ফাইলে বুঝাই, কন্ট্রোল এস, এর নিচে বুঝাই যে ধরো একটা ভেরিয়েবল, এখানে আমাদের ভেরিয়েবলটার নাম কি এক্স, আমরা প্রোগ্রামে ভেরিয়েবলটা ধরে নিচ্ছি এক্স। তাহলে যদি আমরা লিখি যে এক্স প্লাস প্লাস, এর মিনিং কি? অথবা যদি লিখি প্লাস প্লাস এক্স, তার মানে দুইভাবে লেখা যায়। এই প্লাস প্লাসটা ভেরিয়েবলের পরে দেওয়া যায়, অথবা প্লাস প্লাসটা ভেরিয়েবলের আগেও দেওয়া যায়। যদি ভেরিয়েবলের পরে ইউজ করি, এটাকে আমরা বলি পোস্ট ইনক্রিমেন্ট, আর যদি এটাকে আমরা বলি হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট। আর যদি আগে ইউজ করি তাহলে এটাকে বলি প্রি ইনক্রিমেন্ট। পোস্ট মানে পরে, প্রি মানে পূর্বে। তাহলে এই যে প্লাস প্লাস আমরা যদি পরে দিই তাকে আবারও রিপিট করি পোস্ট, আর যদি আগে দিই তাকে বলি প্রি। সিমিলারলি আমাদের এক্স মাইনাস 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 এক্স, সো আমি এটাকে যদি কপি করি কন্ট্রোল ভি, এটাকে আমরা ইনক্রিমেন্ট না বলে বলবো ডিক্রিমেন্ট, আর পরেরটাকে আমরা বলবো হচ্ছে প্রি ডিক্রিমেন্ট, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। তার মানে এখানে এই যে ইনক্রিমেন্ট, দুইটাই ইনক্রিমেন্ট, কিন্তু যদি ভেরিয়েবলের পরে ইউজ হয় তার নাম হচ্ছে পোস্ট, আর যদি আগে ইউজ হয় তার নাম হচ্ছে প্রি। ডিক্রিমেন্ট মাইনাস মাইনাস মানে ডিক্রিমেন্ট, যদি ভেরিয়েবলের পরে ইউজ করি তাহলে আমরা বলি পোস্ট, আর আগে ইউজ করলে বলি হচ্ছে প্রি। এখন আসলে মিনিং নিয়ে একটু কথা বলি। মিনিং নিয়ে একটু কথা বলি যে এক্স প্লাস প্লাস অথবা প্লাস প্লাস এক্স, যাই লিখো না কেন, এর মিনিং কি আসলে? এর মিনিং হচ্ছে, আমি মিনিংটা একটু অ্যারো চিহ্ন দিয়ে দেখাই। এর মিনিং হচ্ছে এক্স ইকুয়ালস টু এক্স প্লাস ওয়ান। তাহলে এটারই শর্টকাট, দ্যাট মিনস শর্টকাটে আমরা লিখি হচ্ছে এটা, যে এক্স প্লাস প্লাসের মিনিং হচ্ছে এক্স ইকুয়ালস টু এক্স প্লাস ওয়ান। তাহলে এর মানে হচ্ছে যে এক্স এর ভ্যালু এক বাড়বে, এই কারণে আমরা এটাকে বলে থাকি ইনক্রিমেন্টেড বাই ওয়ান। এটাকে আমরা বলে থাকি, এক্স প্লাস প্লাসকে বলে থাকি ইনক্রিমেন্টেড বাই ওয়ান, মানে এক করে বাড়বে। তার মানে আমি আচ্ছা দুইটা আলাদাভাবেই দেখাই, আচ্ছা থাক একসাথে থাক। তাহলে এক্স ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান, এটাও লেখা যায়। পাশাপাশি আরেকভাবে লেখা যায়, সেটা হচ্ছে যে তোমার এখানে অ্যারো চিহ্নই দেখাই, আরেকভাবে লেখা যায় যে এক্স প্লাস ইকুয়াল ওয়ান। তাহলে যদি তোমার কখনো এক্স প্লাস ইস্যুটা আসে, এক্স প্লাস প্লাস, তুমি চাইলে এইভাবে লিখতে পারবা, চাইলে এইভাবেও লিখতে পারবা, চাইলে এইভাবেও লিখতে পারবা। আচ্ছা আমি এখানে এটা একটু ক্যান্সেল করি, শুধু এক্স প্লাস প্লাস রাখি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি একটু ফরম্যাটিং করি, তারপর তোমাদের বোঝাচ্ছি, একটু ডিফারেন্টভাবে বুঝাই। এখানে অর সিম্বল ইউজ করলাম, কারণ কোড করার পূর্বে থিওরিটিক্যাল পার্ট না বুঝলে কোড করে কিন্তু বুঝবা না। এখানে যে ভার্টিক্যাল লাইনটা ছিল অর বোঝানো হচ্ছে আর কি। এখানে উপরে লিখি ইনক্রিমেন্টেড বাই ওয়ান। তাহলে দেখো ইনক্রিমেন্টেড বাই ওয়ান, এটা বোঝানোর জন্য তুমি তিনভাবে লিখতে পারবা, এক্স প্লাস প্লাস, এক্স ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান, অথবা এক্স প্লাস ইকুয়াল ওয়ান। এই তিনটার মিনিং সেম, তিনটার মিনিং সেম। এই এক্স প্লাস ইকুয়াল ওয়ান এর মানেও কিন্তু এক্স ইকুয়ালস টু এক্স প্লাস ওয়ান। এখন যদি বলি যে এটাকে কপি করি, কন্ট্রোল সি, এখানে পেস্ট করে দিলাম। আমি যদি প্লাস প্লাসটা আগে দিই, এটার মিনিংও তাই, যে এক্স ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস ইকুয়াল ওয়ান। তো যদি কখনো ইনক্রিমেন্টেড বাই ওয়ান হয়, তাহলে আমরা তিনটার যে কোনো একটা ফরম্যাট ফলো করতে পারবো। এবার আসো যে ইনক্রিমেন্ট বাই ওয়ান না হয়ে যদি মোর দেন ওয়ান হয়, তাহলে কি হবে? যে আমরা তো ওয়ান বললাম, কন্ট্রোল সি, এখানে কন্ট্রোল ভি দিলাম। ধরো ইনক্রিমেন্টেড বাই ওয়ান না হয়ে টু হলো, যদি কখনো ইনক্রিমেন্ট বাই টু হয়, অথবা থ্রি হয়, অথবা ফোর হয়, যাই হোক, তাহলে তোমার যেটা হবে, এই প্রথম যেটা এই ফরম্যাটটা ফলো করতে পারবা না, তুমি চাইলে এই লাস্টের দুইটা ফলো করতে পারবা।
কন্ট্রোল সি, আমি কন্ট্রোল ভি দিলাম, তখন এখানে 1 না হয়ে হবে 2, এখানে 1 না হয়ে হবে 2। সিমিলারলি এটার জন্য ঠিক একই, লাস্টের দুইটা। তাহলে এখন সোফার যতটুকু বললাম, তোমাদের পক্ষ থেকে কোনো কোশ্চেন আছে? যদি ইনক্রিমেন্টেড বাই 1 হয় তাহলে তিনটা ফরম্যাট আছে, তুমি এইভাবে লিখতে পারবা এক্স প্লাস প্লাস, অথবা এক্স ইকুয়াল টু এক্স প্লাস 1, অথবা এক্স প্লাস ইকুয়াল 1। যদি ইনক্রিমেন্টেড বাই মোর দেন 1 হয়, দ্যাট মিন্স 2 হয় বা 3 হয়, 2 হলে আমাদের এই যে প্রথম যে এক্স প্লাস প্লাস বা প্লাস প্লাস এক্স, এটা কখনই লেখা যাবে না, তাহলে তোমাকে এই ফরম্যাটে আসতে হবে, এক্স প্লাস 2 এক্স প্লাস ইকুয়াল টু। যদি 3 হয় তাহলে 2 এর পরিবর্তে যদি 3 দিতে চাও তাহলে এখানে কি হবে 3, এখানে কি হবে 3। তাহলে বাই ডিফল্ট এই প্লাস প্লাস মানে হচ্ছে ইনক্রিমেন্টেড বাই 1, মাইনাস মাইনাস মানে হচ্ছে ডিক্রিমেন্টেড বাই 1। সেটা প্রি হবে না পোস্ট হবে, সেটা হচ্ছে আমাদের ডিপেন্ড করবে কোথায় ইউজ করতেছি। এখন আসলে যদি আমি এই পুরোটাকে কপি করি, কন্ট্রোল সি, এবার আমি ডিক্রিমেন্ট পার্টটা বোঝাবো, কন্ট্রোল ভি। এখানে ইনক্রিমেন্টেড না বলে যদি আমি বলি ডিক্রিমেন্টেড, ডিক্রিমেন্টেড হলে এখানে অবশ্যই কি মাইনাস মাইনাস, এবং এখানেও মাইনাস মাইনাস। তাহলে পার্থক্য কোথায় হবে? এখানে মাইনাস, এখানে মাইনাস, এখানে প্লাস ইকুয়ালের জায়গায় হবে মাইনাস ইকুয়াল, এখানে হবে মাইনাস ইকুয়াল। তাহলে ডিক্রিমেন্ট বাই যদি 3 হয় তাহলে এখানে মাইনাস 3, এবং এখানে মাইনাস ইকুয়াল 3। সো আমার এই সোফার এই যতটুকু বুঝালাম এর মধ্যে তোমাদের যেটা লার্ন করতে হবে সেটা হচ্ছে যে যদি ডাবল প্লাস থাকে এর মানে হচ্ছে ইনক্রিমেন্টেড বাই 1, অবশ্যই মোর দেন 1 না। আচ্ছা, আবারও তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আবার সম্ভবত কানেক্টেড হতে পেরেছি। তোমরা কি শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার, শোনা যাচ্ছে। থ্যাংক স্যার শোনা যায়? থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। এগেন আমি তোমাদের সবাইকে মিউট করে দিচ্ছি, যদি কোশ্চেন থাকে হ্যান্ড রেজ করবা। তো আমরা যেটা বুঝাচ্ছিলাম যে ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট, প্লাস প্লাস মাইনাস মাইনাস, এটা বোঝাতে গিয়ে যেটা বুঝাচ্ছিলাম যে প্লাস প্লাস থাকা মানে এটার মিনিং হচ্ছে ইনক্রিমেন্টেড বাই 1 অলওয়েজ। কখনো যদি ইনক্রিমেন্টেড বাই 1 না হয়ে মোর দেন 1 হয় তাহলে কিন্তু আমাদের এই প্লাস প্লাস দেয়া যাবে না। সেই ক্ষেত্রে আমাদের ফরম্যাট হচ্ছে এটা, ইনক্রিমেন্টেড বাই 2 বা 3 যাইব না কেন, 10ও হতে পারে, 10 হলে 10 হবে 3 জায়গায়। সিমিলারলি ডিক্রিমেন্টেড বাই 1 হলে মাইনাস মাইনাস, সেটা আগে হোক আর পরে হোক, এটাই হচ্ছে আমাদের ফরম্যাট। তুমি যদি মনে করো এই ফরম্যাটের পরিবর্তে আদার ফরম্যাট ফলো করবা প্রয়োজনে, সেটাও ইউজ করা যাবে, আদার দুইটা ফরম্যাট আছে। তাহলে সামারি দাঁড়াচ্ছে যদি প্লাস প্লাস হয় তাহলে তিনটা স্টাইল আছে লেখার, যদি প্লাস প্লাস না হয় তাহলে দুইটা স্টাইল। তাহলে এই প্লাস প্লাস থাকা মানে হচ্ছে মিনিং হচ্ছে ইনক্রিমেন্টেড বাই 1, মাইনাস মাইনাস থাকা মানে হচ্ছে ডিক্রিমেন্টেড বাই 1। সেটা পোস্ট হবে না প্রি হবে, বা পোস্ট বা প্রি হলে কি ধরনের পার্থক্য আছে সেটা আমরা এখন বলবো। তো আসো আমরা যদি একটু আউটপুট দেখার চেষ্টা করি, আমরা প্রিন্টএফ লিখবো আউটপুট দেখার জন্য। তোমরা সবাই জানো প্রিন্টএফ ফাংশন। সো আউটপুট দেখার জন্য প্রিন্টএফের ভিতরে দুইটা পার্ট থাকে। প্রথম পার্টে আমরা ডাবল কোশ্চেনের ভিতরে বলে দেই যে ভেরিয়েবল টাইপটা কি ধরনের ছিল। সো আমাদের এখানে ভেরিয়েবল টাইপটা ইন্টিজার, এই কারণে অবশ্যই ফরম্যাট স্পেসিফায়ার হিসাবে %d ইউজ করতে হবে। আমরা কমনলি %d পরে বা যে কোনো রেজাল্টের পরে /n ইউজ করি, দিয়ে দিলাম সাথে সাথে কমা। এখন আসো যে যদি আমরা কি বলে এক্স প্লাস প্লাস লিখি তাহলে কি ধরনের আউটপুট পাবো, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। তোমরা কেউ কি বলতে পারবা এখানে কত পাবো আউটপুট? জি স্যার, কত পাবো? প্রথমবার 10 পাবো, তারপরে ভেরিয়েবলের ভিতর 1 বেড়ে যাবে, 11 থাকবে। আচ্ছা পরবর্তী প্রিন্ট হওয়ার সময় ওটা 11 প্রিন্ট আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তো হয়তোবা তুমি আমার লেকচার দেখেছো, অন্য যেই প্রিভিয়াস লেকচার ছিল গত সেমিস্টারে, হয়তোবা দেখে দেখে আসতে পারো, দেখলে হয়তোবা ভালো। আমি জানি না দেখছো কিনা। জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। তো আমি সবার উদ্দেশ্যে বলি যে এতক্ষণ যা বললাম যে ইনক্রিমেন্টেড বাই 1, সেটা প্লাস প্লাস আগে হোক আর পরে হোক, দুই ক্ষেত্রে তো ইনক্রিমেন্টেড বাই 1, তাই না? সেই ক্ষেত্রে তোমাদের কাছে মনে হতে পারে যে সম্ভবত রেজাল্ট 11 আসবে, কারণ হচ্ছে এক্স প্লাস প্লাসের মানেই তো হচ্ছে এক্স ইকুয়ালস টু এক্স প্লাস 1। তাহলে সেই ক্ষেত্রে এখানে এক্স ইকুয়ালস টু এক্স প্লাস 1 হলে যেটা আসার কথা, এক্স এর ভ্যালু কত 10, এখানে 10 বসাও, তাহলে কত 10 প্লাস 1 ইকুয়ালস টু 11। তোমাদের কাছে মনে হচ্ছে যে 11 আসবে, কিন্তু আসলে 11 আসবে না, আসবে হচ্ছে 10। এর রিজন হচ্ছে এটা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট। পোস্ট ইনক্রিমেন্টের মিনিং হচ্ছে যে যখন সে এই ফাংশনটা রিড করা শুরু করলো
রিড করতে এসে প্রথমে এক্স পাইছে, এক্সের ভ্যালু কত 10, সে 10কে প্রিন্ট দিয়ে ফেলবে। দেওয়ার পরে দেখবে যে সামনে দুইটা প্লাস আছে, তার মানে তাকে 1 বাড়াতে হবে, সে 1 কিন্তু বাড়াবে, কিন্তু বাড়ানোর পরে এই রেজাল্টটা আর এখানে দেখাতে পারবে না, পরবর্তী স্টেপে যদি প্রয়োজন হয় সেখানে দেখাবে। তার মানে যেটা বোঝানো হচ্ছে এক্সের ভ্যালু 10, এখানে এক্সের ভ্যালু 10 দেখাবে, কিন্তু 10 দেখানোর পরে এক্সের ভ্যালু পরিবর্তন হয়ে 11 হয়ে যাবে। তার মানে পরবর্তী তুমি আর কখনই 10 পাবা না, কারণ মেমোরি রিপ্লেস হয়, যেটা আমরা লাস্ট ক্লাসে ক্লিয়ার করার চেষ্টা করেছিলাম। তাহলে এখানে তুমি যেটা পাবা সেটা হচ্ছে আউটপুট আকারে পাবা হচ্ছে 10, এখানে আউটপুট আকারে পাবা 10, বাট মেমোরিতে ওভাররাইট হয়ে আসছে কত 11। এবং তার প্রমাণ যদি দেখতে চাও, আমরা একটু পরে আসি, আগে আউটপুটটা দেখি কত আসে, 10 আসে কিনা। দেখো আমরা পাচ্ছি কত 10। এখন আসে এই লাইনটা যদি ডুপ্লিকেট করি, কন্ট্রোল ডি, ডুপ্লিকেট করলাম, আমি এখানে শুধু এক্স দিলাম, শুধু এক্স দিলাম, আমি এতটুকু রিমুভ করে দিই। তাহলে এখানে শুধু এক্স মানে কত, তোমাদের কাছে মনে হতে পারে এক্স এর তো 10 ছিল, তাহলে এখানে কি 10 পাবো? পাবো? অবশ্যই পাবো না, পাবো হচ্ছে 11। এখানে যদি আমি 11 লিখি, দেখো এবার আউটপুট কত পাওয়া যায়, অবশ্যই 11 পাওয়া যাবে। তাহলে এর থেকে প্রমাণিত হয় যে পোস্ট ইনক্রিমেন্ট কিন্তু কাজ করেছে, কাজ করার পরে এক্স এর ভ্যালু আপডেট সে করে ফেলছে, আপডেট করে ফেলছে বলে পরবর্তী লাইনে যদি কখনো আমার এক্সকে অ্যাক্সেস করার প্রয়োজন পড়ে, তাহলে দেখবো এক্স এর ভ্যালু কিন্তু 10 না, আছে কত 11। তো এখানে আবারও বলি, কনসেপ্টটা হচ্ছে যে লেফট টু রাইট রিড করতে এসে যখন প্রথম এক্স পাবে, এক্স এর ভ্যালু কত ছিল 10, সেটাকে আউটপুট দেখিয়ে দিবে। দেখার পরে যেহেতু এটা পোস্ট ইনক্রিমেন্ট, সে 1 বাড়াবে, বাড়িয়ে ফেলছে এবং এটা মেমোরিতে আপডেট হয়ে যাবে। পরবর্তীতে তুমি যদি এটা ইউজ করতে চাও তখন দেখবা যে আমি পাচ্ছি হচ্ছে 11। তো এখন এই লাইনটা তো 11 পেলাম, আমি কন্ট্রোল ডি দিই প্রথম লাইনের উপরে, এটা থাক, দেখবো এটা চেঞ্জ হয় কিনা একটু পরে। তো এখন যদি এই প্লাস প্লাসটা শুরুতে দিই তাহলে কি হবে, মিনিং তো সেম, এক্স ইকুয়াল টু এক্স প্লাস 1। তাহলে এখানে কিন্তু 10 ধরে কাজ করবে নাকি 11 ধরে কাজ করবে, এটা কিন্তু কোশ্চেন। সবসময় লাস্ট মেমোরি যেটা সেটা নিয়ে কাজ করে। তো এখানে ধরো এই লাইন শেষে আমাদের আউটপুট ছিল 10, কিন্তু মেমোরিতে আছে কত 11। 11 কার ভ্যালু, অবশ্যই এক্স এর মধ্যে আপডেট হয়ে আছে, এক্স ইকুয়ালস টু যেহেতু এক্স এর মধ্যে ভ্যালুটা 11 হয়ে আছে, তার মানে এটাও কিন্তু 1 বাড়াবে, কিন্তু এটা বলছে প্রি। তাহলে দেখো লেফট থেকে রাইটে যখন সে রিড করতে আসতেছে, লেফট টু রাইট যখন এখানে আসছে, তখন সে প্রথমে কিন্তু এক্স পায় নাই, পাইছে দুইটা প্লাস, তার মানে 1 বাড়াতে হবে, কার বাড়াতে হবে, এক্স এর ভ্যালু। তাহলে এক্স এর সর্বশেষ ভ্যালু কত, সর্বশেষ ভ্যালু হচ্ছে 11। তাহলে এখন সে যেটা করবে 11 প্লাস 1, সে যেটা করবে এখানে হবে 12, আউটপুট কত পাবে 12, এবং মেমোরিতেও কিন্তু এখন 12ই থাকবে, এদের কিন্তু সেম হয়ে যাচ্ছে, কারণ এটা হচ্ছে প্রি, দ্যাট মিনস আগে প্রসেস করছে তারপর রেজাল্ট দিছে। তো যেহেতু আগেই প্রসেস হয়ে গেছে, তার মানে আউটপুটও 12 এবং মেমোরিতে 12 আছে, কোনো পার্থক্য নাই। কিন্তু আগেরটাতে কি ছিল, আউটপুট ছিল একটা, কিন্তু মেমোরিতে জমা হচ্ছে আরেকটা। কারণ আমরা আউটপুট কেন বলতেছি, কারণ প্রিন্টএফ যেহেতু লিখছি সে তো আউটপুট দিবেই, এবং এটা যেহেতু পোস্টের রেজাল্টটা সে দিতে পারেনি, মেমোরিতে আপডেট করেছে। এখন যদি এখানে এক্স বলি, এখন দেখা যাবে এক্স এখানে দেখাবে 12, কারণ হচ্ছে এক্স এর লেটেস্ট ভ্যালু কিন্তু 12। রান করো, তাহলে প্রথম লাইন 11, পরেরটা প্রথম লাইন 10, এই যে প্রথম লাইন 10 আউটপুট, পরের লাইনে আউটপুট হচ্ছে 12 তাই আসছে, এবং লাস্টের এক্স শুধু হচ্ছে 12, তার মানে এক্স কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এইটাও একটা বলে রাখা ভালো, এক্সকে কেন ভেরিয়েবল বলে, ভেরিয়েবলের ভ্যালু পরিবর্তনশীল, যেহেতু ভেরিয়েবল মানে হচ্ছে যেটা চেঞ্জ হয়, কনস্ট্যান্ট না, যে ইটস ভ্যালু মে বি চেঞ্জড। তাহলে এখন দেখো আমরা যদি এটাকে আবার কন্ট্রোল ডি দেই, আমি এখন ধরো এইখানে তোমাদের কাছে কোশ্চেন এবার মাইনাস মাইনাস দিলাম, তাহলে এখানে অবশ্যই মাইনাস হবে। তোমাদের কাছে আমার কোশ্চেন, এটা কিন্তু প্রি ডিক্রিমেন্ট। তাহলে এখন এই এক্স এর ভ্যালু কোনটা ধরে সে কাজ করবে, 10 নাকি 11 নাকি 12, কে বলতে পারবা? 12 স্যার। 12 ধরে কাজ করবে, লেটেস্ট ভ্যালু হচ্ছে 12, এই কারণ মেমোরির ভ্যালু নিয়ে কাজ করবে। তাহলে এখানে হবে -1, তাহলে এখানে কিন্তু পাবে হচ্ছে কত 11, তাহলে আউটপুট কত হচ্ছে 11। এখন তুমি এখানে তাকাও, এটা কি প্রি না পোস্ট, যেহেতু প্রি তাহলে আউটপুট যা মেমোরিতে কি থাকবে সেটাই থাকবে। তাহলে এখানে সর্বশেষ এক্স এর ভ্যালু কত পাবো, 11ই কিন্তু পাবো। আসলে রান করি, তার মানে 11 12 11 11। আচ্ছা ভুল হচ্ছে কথা বলার সময়, আমি তো মেমোরি দিকে তাকাচ্ছিলাম, এই জন্য আউটপুট হচ্ছে 10 12 11 11, 10 12 11 11। দেখো তাই আমরা লিখছিলাম আউটপুট 10 12 11, এখানে কত 11।
এবার আসলে যদি আরেকটা কন্ট্রোল ডি দেই, ডুপ্লিকেট হচ্ছে। এবার মাইনাস মাইনাসটা যদি পরে দিই, তাহলে এখন এই প্রসেস তো সেম। এখন কথা হচ্ছে এক্স এর ভ্যালু লেটেস্ট কত ধরবে এখানে, কে বলতে পারবা? মানে 11 ধরবে স্যার। 11 ধরবে, কারণ মেমোরিতে 11 আছে লাস্ট। সো আমার এখানে ধরবে হচ্ছে 11। সো এখানে পাবো হচ্ছে 10, তার মানে আউটপুট পাচ্ছি হচ্ছে 10, কিন্তু মেমোরিতে সরি আউটপুট পাচ্ছি হচ্ছে 10, ঠিক আছে। আর আউটপুটটা 11 আউটপুট পাবো হচ্ছে 11, আর মেমোরিতে থাকবে কত? 10। 10। তাহলে এখানে কিন্তু আমাদের 10 হয়ে যাবে। তাহলে এবার আউটপুট পাচ্ছি 10, 12, 11, 11, 10। দেখি আসে কিনা। 10, 12, 11, 11, 10। এই হচ্ছে তোমার প্লাস প্লাস মাইনাস মাইনাসের মিনিং। আমি এটাকে মুছে দিয়ে যেহেতু রেকর্ড হচ্ছে, আরেকটা এক্সাম্পল দেই। সাপোজ ধরো এখানে 7 হচ্ছে, প্রিন্টএফ পার্সেন্টেজ ডি স্ল্যাশ এন কমা, প্রথমে বললাম প্লাস প্লাস এক্স। তোমরা বলবো আনসার কত হবে, সরাসরি বলবো আনসার কত হবে। 8 স্যার। ডেফিনেটলি আনসার 8, এবং মেমোরিতে কত থাকবে? মেমোরিতেও 8 থাকবে স্যার। 8 থাকবে। আসলে রান করি, যেহেতু এটা প্রি, তাহলে 8 পেয়ে গেছি আমরা। যদি মেসেজ আকারে দেখাতে চাও রেজাল্ট সহ, মেসেজ কিভাবে দেয়, তাহলে আমি প্লাস প্লাস এক্স ইকুয়ালস টু দিলে কি সমস্যা আছে? না স্যার। আসছে। সো মেসেজ সহ চাইলে দিতে পারো। এবার আসলে আমি কন্ট্রোল ডি দিচ্ছি। এবার প্লাস প্লাসটা আমি পোস্ট করে দিচ্ছি। এখন বলবা যে এখানে রেজাল্ট কত হবে দ্রুত। 8 স্যার। মেমোরিতে কত হবে? মেমোরিতে 8 হবে স্যার, যেহেতু এটা জমা মেমোরিতে আছে। 9। মেমোরিতে 9 হবে, প্রিন্ট হবে 8। এটা হচ্ছে আউটপুট, আর এটাকে আমরা বলতেছি মেমোরি, সংক্ষেপে লিখলাম, ঠিক আছে। এটা হচ্ছে আউটপুট, আর এটা হচ্ছে মেমোরি। তাহলে আসো যে আমাদের এই প্রথম লাইন শেষে যেহেতু প্রি ছিল, মেমোরি এবং আউটপুট দুইটা সেম ছিল, তাই না? তাহলে এখন সর্বশেষ যে ভ্যালুটা নিয়ে কাজ করবে 8 নিয়ে কাজ করবে। তাহলে এখানে আসলো প্রথমে কত প্রিন্ট দিবে? 8 প্রিন্ট দিবে, এটা হচ্ছে আউটপুট। প্রিন্ট দিবে 8। কিন্তু মেমোরিতে এক বাড়িয়ে দিবে, মেমোরিতে কত করবে? 9। তাহলে আউটপুট কিন্তু দুই ক্ষেত্রেই 8। দেখি, আউটপুট কিন্তু দুই ক্ষেত্রেই 8 পেলাম। এখন আসো যে আমি কন্ট্রোল ডি দিচ্ছি, এখানে যদি মাইনাস মাইনাস বলি তাহলে কি হবে? কন্ট্রোল ডি দিচ্ছি, এখানে যদি মাইনাস মাইনাস বলি তাহলে কি হবে? আমি একটু সাজাই তারপরে বুঝাই। মাইনাস মাইনাস এবং এখানে মাইনাস মাইনাস। তাহলে আমরা আসলে এই লাইনটা নিয়ে চিন্তা করি, পরেরটা পরে আসি, এটা পরে থাক। তাহলে এখানে আমাদের মেমোরিতে কত ছিল? 9 ছিল না? জি স্যার। তাহলে যখন এখানে আসলো, এটা কি? এটা হচ্ছে প্রি, তাই তো? এটা হচ্ছে প্রি, আর এটা হচ্ছে পোস্ট। তাহলে প্রি হলে প্রথমে সে রেজাল্ট দিতে পারবে না, সে প্রসেস করবে, প্রি প্রসেস করবে। তার মানে 9 নিয়ে সে আসছে, 9 থেকে 1 বিয়োগ করবে না? জি স্যার, একদম। তাহলে 8। যেহেতু প্রি, জি স্যার। প্রিতে আউটপুট এবং মেমোরি সেম হয়, তাহলে এখানে কত পাবে? দুইটাই 8 হয়ে গেল না? তার মানে আউটপুট হচ্ছে তিনটাই কিন্তু 8। তিনটাই কি 8। লাস্টেরটা কি হবে পরে আসতেছি। প্রথম তিনটা দেখো কি আসছে, প্রথম তিনটা কি 8 আসছে না? লাস্টেরটা কেন 8 আসছে বা ওটা আমরা প্রসেস করছি কিনা দেখি একটু। এবার আসো যে মেমোরিতে আছে কত? 8। তাহলে এখানে আসলো 8 নিয়ে, তাহলে 8 নিয়ে আসলে এটা তো কি পোস্ট না? তাহলে পোস্ট হলে আউটপুট কি দিবে? 8ই দিবে, আর মেমোরিতে রাখবে কত? 9। এই কারণে কিন্তু চারটাই কিন্তু 7 থাকবে স্যার। সরি, এখানে আসবে হচ্ছে 7। থ্যাংক ইউ, 7। 7। এবং এটা যদি লাস্ট একটা লাইন বাড়াই, প্রিন্টএফ শুধুমাত্র এক্স এর ভ্যালু যদি দিই, এক্স এর ভ্যালু লেটেস্ট কত সেটা যদি দিতে চাই, পার্সেন্টেজ ডি স্ল্যাশ এন কমা শুধুমাত্র এক্স লিখলাম। তাহলে এই যে সর্বশেষ ভ্যালু যে 7, এটা আমরা প্রমাণ পাবো এখান থেকে। এই 7 মানে কিন্তু এই 7 না, এটা চেঞ্জ হয়ে হয়ে 7 হয়েছে, ঠিক আছে। আসো রান করি। ক্লিয়ার? এবার এখানে মেসেজে একটা ভুল আছে, আমাদের এখানে এটা হবে মাইনাস মাইনাস। তো আশা করি ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট নিয়ে তোমরা বুঝতে পেরেছো। তারপর যদি ডাউট থাকে আগে প্র্যাকটিস করো, দেন আমার সাথে আবার শেয়ার করতে পারবা। এগুলো কিন্তু আমরা লুপের মধ্যে অনেক বেশি ইউজ করি, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর। তাহলে মেইন কথা হচ্ছে, যদি সামারি যদি বলি যে যদি প্রি হয়, প্রি হলে আগে প্রসেস হবে তারপর রেজাল্ট দিবে, সেই ক্ষেত্রে রেজাল্ট প্লাস হচ্ছে মেমোরি দুটাই সেম। যদি পোস্ট হয় তাহলে আগে কিন্তু রেজাল্ট দিয়ে দিবেন, আগে রেজাল্ট দিয়ে দিবে তারপরে প্রসেস করবে,
কিন্তু সেই প্রসেসের রেজাল্টটা এই লাইনে হবে না, যদি পরবর্তী লাইনে তোমার দরকার হয় সেখানে সেটা নিয়ে কাজ করবে। যেই কারণে এখানে কিন্তু আমরা এই লাইন শেষে, প্রথম লাইন শেষে দুইটাই ছিল 8 8, সো পরের লাইনে এসে এখানে কিন্তু প্রথমে এক্স পাইছে, এক্সের ভ্যালু হচ্ছে 8, সে প্রিন্ট দিয়ে ফেলছে, কিন্তু যখন পোস্ট ইনক্রিমেন্ট পাইছে তখন সে 9 করে রাখছে, কিন্তু এই 9টা কিন্তু এই লাইনে আর ইউজ হয় নাই, এই দুই লাইনের মধ্যে কিন্তু 9 ছিল না, কিন্তু পরবর্তী লাইনে আবার এই 9 নিয়ে সে এখানে আসছে, আসার পরে এখানে ছিল হচ্ছে প্রি, তার মানে সে এটাকে প্রসেস করছে, প্রসেস করে কত করে ফেলছে, এক কমিয়ে ফেলছে, তার মানে যেহেতু প্রি, মেমোরি এবং আউটপুট দুইটা সেম। এখন যদি এমন হতো যে এখানে এটা প্রি না হয়ে মনে করো এটা হয়ে গেছে পোস্ট, বলো তো কেউ কি হবে? 9 নিয়ে আসছে, তাহলে এখানে প্রিন্ট হবে কত? প্রিন্ট হবে 9 স্যার। ভেরি গুড, প্রিন্ট হবে 9 আর আউটপুট হবে কত, এই মেমোরি হবে কত 8, স্যার। তাহলে এবার মেমোরি 8। এবার 8 নিয়ে এখানে আসছে পরের লাইনে, তাহলে এখানে হচ্ছে 8 আর মেমোরিতে হবে কত 7, যদি এটা উল্টাই দিই, যদি এটা করে দিই তাহলে কি হবে, 7 7 স্যার। তাহলে দুইটাই হবে 7 7। সো দেখো আউটপুট কিন্তু ওরকমই আসবে। তো এইভাবে নিজেরা চেঞ্জ করে 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 একটু বুঝতে হবে যে আসলে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট বুঝি কিনা। তো সোফার আমরা শুধুমাত্র এরিথমেটিক অপারেটর নিয়ে কথা বলেছি, এবার আমরা এই অ্যাসাইনমেন্ট অপারেটর নিয়ে কথা বলবো, এই কারণে এই যে প্লাস ইকুয়াল মাইনাস ইকুয়াল তোমরা দেখছিলা, এটা নিয়ে একটু ডাউট ক্লিয়ার করার জন্য আমরা এটা নিয়ে কথা বলবো। তো আশা করি এই পার্টটা তোমরা বুঝতে পেরেছো। তোমাদের লেকচার শিটের মধ্যে অবশ্যই এটা নিয়েও প্রোগ্রাম দেওয়া আছে যে x=13, এই যে দেখো, ঠিক আছে, এটা করে তোমরা দেখতে পারবো আউটপুট এটা আসে কেন আসে, এটা অ্যানালাইসিস করতে হবে। আমি আবারও বলি, আউটপুট অ্যানালাইসিস করা বুঝতে হবে, খাতা কলমে লিখে লিখে বুঝতে হবে যে আউটপুট কেন এটা আসতেছে। এবার আসো Ctrl+Shift+N Ctrl+S, আজকের প্রোগ্রাম নাম্বার 3.c, বেসিক স্ট্রাকচার লিখে ফেলি। আমি ইচ্ছা করে স্ক্যানঅ্যাপ দিচ্ছিলাম না কোড কম রাখার জন্য, পরবর্তী আমি লাস্টে স্ক্যানঅ্যাপ দিয়েও দেখাবো। একটা ভেরিয়েবল ছিল এক ধরো x=10। এখন আমাদের আলোচনার বিষয় হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। প্রথমে এই যে একটা ইকুয়াল, এটাকে কিন্তু বলে হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। এর মানে কি, যে 10টা এক্স এর মধ্যে অ্যাসাইন হয়েছে, রাইট সাইডের ভ্যালু লেফট সাইডের ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন হয়। আবারও বলি, রাইট সাইডের ভ্যালু লেফট সাইডের ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন হয়, যেই কারণে এটার নাম হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। আমি যদি এখন প্রিন্টে বলি, খুব ভালো করে বোঝার চেষ্টা করবা, %d/n, x, বলো কি আসবে, কি আসবে আনসার? 10 আসবে স্যার। 10 আসবে, এতে কোনো ডাউট নেই। রান করি, 10 আসছে। তাহলে এটা থেকে আমরা এই অপারেটরটা, এটা কিন্তু ইকুয়াল অপারেটর না, এটা কিন্তু হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। তো ইকুয়াল অপারেটর হচ্ছে প্রোগ্রামিংয়ে ডাবল ইকুয়ালকে ইকুয়াল অপারেটর বলে, সো এটার মিনিং আলাদা, একটু পরে আসতেছি। সো এটাকে বলা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, মিনিং হচ্ছে রাইট সাইডের ভ্যালু লেফট সাইডে অ্যাসাইন হয়, অ্যাসাইন হয়েছে বলেই কিন্তু এক্স এর ভ্যালু 10 পেয়েছি। এখন আসো যদি আমরা একটা লাইন লিখি যে এক্স প্লাস ইকুয়াল, সাপোজ দিলাম হচ্ছে 5, এবার যদি আমি এই লাইনটা প্রিন্ট দিই, আমি এটাকে কপি করি, Ctrl+C, এখানে Ctrl+V দিলাম, কেউ কি বলতে পারবা এই লাইনের আউটপুট কত হবে? 15 আসবে স্যার। এখানে 15 আসবে। আচ্ছা, বাকিরা এটা বুঝতে পারছো কিনা? কারো কোনো ডাউট থাকলে অবশ্যই আমাকে কোশ্চেন করবা যে এখানে 15 আসবে, এটা সবাই তোমরা শিওর কিনা? আচ্ছা, আমি একটু, কিভাবে আসে স্যার 15টা? আচ্ছা সেটাই তো, মানে তুমি না বুঝে থাকলে অবশ্যই বলবা। আচ্ছা তাহলে আসো যে এই যে প্লাস ইকুয়ালের মানে কি এটা বুঝি। এটার মানে হচ্ছে x=x প্লাস 5, তার মানে এই যে এইটা লেখা যেই কথা, এইটা লেখা একই কথা। তাহলে এখন আসো যদি এইটা এবং এটা সেম হয়, তাহলে এখন x এর ভ্যালু কত বসাবা? 10, কারণ x এর সর্বশেষ ভ্যালু তো 10ই। তো 10 প্লাস 5 কত হলো? 10 প্লাস 5 কত হলো? 15। তাহলে এই 15টা কার মধ্যে গিয়ে জমা হলো, কার মধ্যে? x এর মধ্যে না? এই 15টা কার মধ্যে জমা হচ্ছে? এটা তো অ্যাসাইনমেন্ট অপারেটর, তাই না? তাহলে x এর মধ্যে জমা হচ্ছে, তাহলে এখানে তো আমি x প্রিন্ট দিয়েছি, তাহলে কত প্রিন্ট হচ্ছে? 15। তো এই কারণেই আমি বলছি যে অ্যাসাইনমেন্ট অপারেটর আসলে আলোচনা করেন। একটু আগে তোমরা কিন্তু এই যে এখানে যখন আমি বোঝাচ্ছিলাম যে x প্লাস প্লাসের মিনিং x=x+1 অথবা x+=1, তার মানে এই যে এটাকে শর্টকাটে এইভাবে লেখা যায়।
তা যদি ইনক্রিমেন্টেড বাই 3 হয় তাহলে কি হচ্ছে, যে এক্স প্লাস ইকুয়াল 3 লেখা যেই কথা, এক্স ইকুয়াল টু এক্স প্লাস 3 লেখা একই কথা। কিন্তু প্রোগ্রামাররা সবসময় শর্টকাটে লেখার চেষ্টা করে, এই কারণে আমরা এই ফরম্যাটটা বোঝানোর চেষ্টা করছি। এখন যদি কেউ সরাসরি এটা না লিখে এক্স প্লাস 5 লিখে একই রেজাল্ট আসবে, তখন তোমার কাছে মনে হবে এটাই তো ভালো। একই রেজাল্ট আসবে না, 15 আসবে। দেখো কোনো পার্থক্য নাই, 15ই আসছে। কিন্তু আমরা এটাকে শর্টকাটে লিখতে চাই, দুইটা এক্স একটা লিখতে চাই, তখন কি হয়, একটা এক্সকে মুছে দিই আর এই প্লাসটাকে তখন এই ইকুয়ালের লেফটে নিয়ে আসি। অবশ্যই দুইটা একত্রে লিখতে হবে, কোনো ধরনের স্পেস দেওয়া যাবে না মাঝখানে, তাহলে কিন্তু এরর আসবে। দুইটা একত্রে লিখতে হবে। তো এটার মিনিংই হচ্ছে এক্স ইকুয়াল টু এক্স প্লাস 5, এই কারণে 15 আসছে। এবার আরেকটা লাইন বাড়াই, এখানে কিন্তু 5 না দিয়ে আমি অন্য কিছু দিতে পারতাম, যদি 10 বা ধরো 7 দিই তাহলে এখানে কত হবে বুঝতেই পারতেছো, কত হবে 7। এখানে কত হবে 7, সরি কন্ট্রোল জেড দিই, এখানে হবে 7, তাহলে এখানে কত হবে 17, তাহলে এখানে আনসার আসবে 17। রান করি, দেখো 17। আমি কিন্তু ইচ্ছা করেই এখানে ভ্যালু চেঞ্জ করলাম জাস্ট বোঝানোর জন্য যে এক্স প্লাস ইকুয়াল 7 এর মানে কি, এর মানে হচ্ছে এক্স ইকুয়াল টু এক্স প্লাস 7। তাহলে এক্সের ভ্যালু পাবে, এক্সের ভ্যালু পূর্বের ভ্যালু কত 10, তাহলে 10 প্লাস 7 মানে 17। যে কোশ্চেনটা করছিলা যে স্যার কিভাবে হলো, সে কি বুঝতে পারছো? তোমার নাম কি? কোশ্চেনটা যে করেছিল যে স্যার কিভাবে হলো, এটা কি বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি স্যার। আহাদ নাকি কোশ্চেন আহাদ করছিলা? জি স্যার, আমি করছিলাম। আচ্ছা থ্যাংক ইউ। অবশ্যই ডাউট থাকলে কোশ্চেন করবা, তা নাহলে কিন্তু ডাউট ক্লিয়ার হবে না। এবার আসো আমি আরেকটা প্যাটার্ন বলি মাইনাসেরটা। এবার মাইনাস ইকুয়াল, এবার ধর একটা ভ্যালু বলি, যে কোনো ভ্যালু বলতে পারি, সাপোজ ধরো বললাম 3। আমরা বুঝবো যে মিনিংটা বুঝতেছি না, আউটপুটটা কি হয়। আমি জাস্ট এই লাইনটা কপি করি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এখানে আউটপুট কি হবে এটা হচ্ছে কথা। তোমরা বলো আউটপুট কত হবে এখানে, আহাদি বলো, অন্য কেউ বলো না, কত হবে? স্যার এক্স 2 হবে স্যার। 2। আচ্ছা এটার মিনিং কি আগে সেটা বলো। এটার মিনিং তো এক্স ইকুয়ালস টু এক্স মাইনাস 3, তাই না? -3। আচ্ছা তাহলে এখন বলো কিভাবে 2 হয় সেটা বলো। এক্স এর ভ্যালু কত? এক্স এর ভ্যালু কি আমরা 10 ধরবো? 3। এক্স এর ভ্যালু কি 10 ধরবো না না স্যার, না সরি 17 না ধরবো? স্যার, 0 হবে স্যার। মানে তাও স্যার, বলো। আপনি কি 17 ধরে করছেন নাকি স্যার? আমি না, প্রোগ্রাম করবে, তোমাকে বুঝতে হবে যে এখানে এক্স এর ভ্যালুটা কত আসবে। এক্স এর ভ্যালু কি 10 আসবে নাকি 17 আসবে? এখানে এক্স এর ভ্যালু কত আসবে? স্যার 17। ডেফিনেটলি 17 আসবে। তাহলে আনসার কত হওয়া উচিত? 14। 14। এখন 17 কেন আসবে? কারণ আমরা বারবার বলতেছি যে মেমোরি সবসময় কি হয়, ওভাররাইট হয়ে যায় না? তাহলে এক্স এর ভ্যালু 10 ছিল, কিন্তু এই লাইনে এসে এক্স এর ভ্যালু কত হয়ে গেছে? 17 না? তাহলে এক্স এর সর্বশেষ ভ্যালু 17। তাহলে যখন এইখানে আসলাম এক্স মাইনাস ইকুয়াল 3, এর মানে কি এক্স থেকে 3 বাদ যাবে, তাহলে এক্স এর ভ্যালু কত? 17 না? 17 থেকে কি বাদ দিবা? 3 বাদ দিবা, তাহলে কত হয়? 14। যদি এখানে লাইন আমি মুছে ফেলছি, যদিও ওইটার মধ্যে এডিট করে ফেলছিলাম, এক্স মাইনাস 3, এটাই তো ছিল মিনিং নাকি? এটার মিনিং হচ্ছে এক্স ইকুয়াল টু এক্স মাইনাস 3। তাহলে এক্স এর ভ্যালু কত? 17, আর 3 তো আছেই, তাহলে 14। এখন এই 17 কেন? কারণ পূর্বের ভ্যালু কত ছিল? 17। এবার রান করো, দেখো 14 আসছে 14। আচ্ছা এবার আসি আমি আরেকটা লাইন লিখি। এবার অন্য কেউ যদি আনসার দাও আমি খুশি হব। এক্স মাল্টিপ্লিকেশন কত দিব? যে কোনো ভ্যালু দেওয়া যাবে, সাপোজ ধরো দেই 6। আমাকে বলতে হবে যে এটার আনসার কত হবে। চিন্তা করতে থাকো সবাই যে কত হওয়া উচিত আনসার। আহাদ তোমার বলার দরকার নাই, অন্য একজনের কাছ থেকে চাচ্ছি। কে বলতে পারবা? কে বলতে চাচ্ছ? স্যার 84 হবে স্যার। কে বললা কথা? কায়েস, কে বলছো কথা? স্যার আমি বলছি স্যার। কি নাম? জি স্যার। কায়েস। আচ্ছা কায়েস, তুমি বলছো কত হবে? স্যার আমি বলছি স্যার কায়েস। আচ্ছা কায়েস তুমি বলছো 84 হবে, তাই তো? 84 স্যার। আচ্ছা তাহলে কেন হবে? 84 হবে। থ্যাংক ইউ। এক্স ইকুয়ালস টু এক্স ইন্টু 6, তাই তো? এখন এক্স এর সর্বশেষ ভ্যালু তুমি যদি 10 ধরো তাহলে ভুল হবে,
17 ধরলে তাও ভুল হবে, কত ধরতে হবে? 14, কারণ সর্বশেষ ভ্যালু কত? 14। তাহলে 14 ইন্টু 6 ইকুয়ালস টু কত? এখন 6 14 যা আসে আর কি। তোমরা বলছো 84, দেখি আসছে 84, তার মানে বুঝতে পেরেছো। এবার আসো আমরা আবার এক্স ডিভিশন ইকুয়াল, সাপোজ ধরো দিলাম কত দিব? 7 দিই। চিন্তা করতে থাকো আনসার কত হবে। কায়েস, আহাদ তোমরা বাদে অন্য, আচ্ছা বলেই ফেললা, কে বলছো? হুসাইন স্যার। হোসাইন, শুধুই কি হোসাইন তোমার নাম? এমনি নাম স্যার হুসাইন আলী, আমার আচ্ছা, নিকনেম হুসাইন। থ্যাংক ইউ হোসাইন। সো পরবর্তী পার্টে আমরা চাইবো হোসাইন, কায়েস এবং আহাদ এই তিনজনের বাইরে কেউ একজন আনসার দিবে। আচ্ছা, এটা কেন 12 হবে সেটা যদি ব্যাখ্যা দিই, তোমরা অবশ্যই বুঝে ফেলছো। এক্স ইকুয়ালস টু এক্স ডিভাইড বাই কত? 7। তাহলে এক্সের সর্বশেষ ভ্যালু কত ছিল? 84। তাহলে ডিভাইড বাই 7, তাহলে 84কে 7 দ্বারা ভাগ করলে 7 12 84 আসবে, তাই নাকি? তো এখানে ছিল আমাদের 84। এবার আসো, যদি কপি পেস্ট করতে না চাও লিখো। আচ্ছা, নিচে তো লাইন লিখাই আছে, এটার মধ্যে দিয়ে দিই পার্সেন্ট, ডাবল কোটেশন পার্সেন্টেজ ডি স্ল্যাশ এন কমা কি লিখবো? এক্স, তাই নাকি? তাহলে এখানে আনসার আসা উচিত 12। রান করো। সো পাশে যেগুলো লিখতেছি সেগুলো কিন্তু কমেন্ট, এগুলো লিখতে হবে, এগুলো কিন্তু ম্যান্ডেটরি না, আমি বোঝানোর জন্য লিখতেছি তোমাদের জন্য। সো লাস্টে কিন্তু আমরা পেলাম 12। এখন দেখো যে এই লাইনটা তো আমি এভাবে না লিখে এভাবে লিখতে পারতাম যে এক্স ইকুয়ালস টু এক্স মাইনাস 7 লিখতে পারতাম না, সরি মাইনাস না, ডিভাইড বাই 7 লিখতে পারতাম। কিন্তু আমি কেন লিখতেছি? এটা একটা ফরম্যাট, যে প্রোগ্রামরা দ্রুত কাজ করার জন্য শর্টকাট ইউজ করে, ঠিক আছে? এই শর্টকাটটা আমাদের জানতে হবে। তাহলে এটা একটা পার্ট। এবার সর্বশেষ যেটা আমি এখানে দেখাতে চাচ্ছি, আমি চাই কায়েস, হুসাইন এবং আহাদ তিনজনের পরিবর্তে কেউ একজন আনসার করবা। মডিউলাস ইকুয়াল আমাদের দিচ্ছি হচ্ছে 5। এটার আনসার কত হবে চিন্তা করতে থাকো, ওই তিনজনের পরিবর্তে যে কোনো একজন আনসারটা করার চেষ্টা করো। কি হবে? আচ্ছা, কে বলছো কথা? আচ্ছা, যে বলছো, কে বলছো কথা? স্যার মিস যাবে। মেয়ে যাবেন, আচ্ছা মেয়ে যাবেন বলছো 2 হবে। তাহলে আমরা বাকিরা কি একমত? জি স্যার। জি স্যার। ওকে, থ্যাংক ইউ। তাহলে এবার দেখি এটার মিনিং কি। এক্স ইকুয়ালস টু এক্স মডিউলাস কত? 5 নাকি? তাহলে এক্স এর সর্বশেষ ভ্যালু অবশ্যই আমাকে চিন্তা করতে হবে কত? 12, অবশ্যই 10 না। তাহলে 12 মডিউলাস 5। তাহলে 12কে যদি 5 দ্বারা ভাগ করো অবশ্যই ভাগশেষটা যাবে, 5 দুগুণে 10। তাহলে নিচের যেটা ভাগশেষ কত থাকবে? 2, তাহলে 2 আসবে। এটা যদি আমরা তোমার 12কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি তাহলে কি হবে? ভাগশেষ কত আসবে? সেগমেন্ট শূন্য হয়ে যাবে স্যার। তাহলে ভাগশেষ কিন্তু 0 হবে। বুঝতে পারলা কি? দেখি, এই যে ভাগশেষ কিন্তু 0 আসে 4 দিয়ে ভাগ করার কারণে। কিন্তু যদি 5, যেটা একটু আগে বলছিলাম, যেটা মেজাবিন বলছিল, অবশ্যই 2 আসবে। আসছে? ক্লিয়ার? তো এর মাধ্যমে আমরা অ্যাসাইনমেন্ট অপারেটরগুলো বোঝার চেষ্টা করলাম। তবে কোনো কোনো বইতে অ্যাসাইনমেন্ট অপারেটর শুধু এটাকে ইকুয়ালটাকে বলে, আর এইগুলোকে বলে এরিথমেটিক অ্যাসাইনমেন্ট। কেন এরিথমেটিক অ্যাসাইনমেন্ট? কারণ প্রথমে এরিথমেটিক অপারেটর আছে, তার মানে অ্যাসাইনমেন্ট অপারেটর আছে, এটাও বলে কেউ ডেকে থাকে যে এরিথমেটিক অ্যাসাইনমেন্ট। এর বাইরে আরও অন্য একটা নামও আছে, কেউ বলে কম্পাউন্ড অ্যাসাইনমেন্ট অপারেটর। কম্পাউন্ড কেন? কারণ মাল্টিপল অপারেটর একসাথে আছে। সো আমার এই হলো অ্যাসাইনমেন্ট অপারেটর নিয়ে কথা বলা। আশা করি আমরা এরিথমেটিক এবং অ্যাসাইনমেন্ট এই দুইটা সবাই ক্লিয়ার বুঝতে পেরেছি, তাই নাকি? আচ্ছা, আমরা আরেকটা, ইয়েস স্যার। থ্যাংক ইউ সো মাচ। আমরা চাই সবাই ইন্টারাক্ট করো, কেউ যাতে না বুঝে ক্লাস থেকে বের না হও। আচ্ছা, এবার আসো রিলেশনাল অপারেটর নিয়ে কথা বলি, যদি তোমরা বিরক্ত না হও। ধৈর্য আছে তো সবার? ইয়েস স্যার। আচ্ছা, ইনশাআল্লাহ স্যার। থ্যাংক ইউ। কন্ট্রোল শিফট এন, কন্ট্রোল এস, প্রোগ্রাম নাম্বার 4। একদিনে 10টা প্রোগ্রাম না করলে আসলে ভালো ক্লাস বলা যায় না। হ্যাঁ, আমি তো এতক্ষণ চাইলে 10টা কেন আরও বেশি প্রোগ্রাম করে ফেলতে পারতাম। আচ্ছা, 1 প্রোগ্রামটা মুছে দিয়েছি, আমি ওপেন করে নেই। ওপেন, ওটা থাক, ওর মধ্যে আমরা থিওরি পার্টটা বুঝিয়েছিলাম। 1 এটাকে টেনে প্রথমে বসিয়ে দিই। আচ্ছা, এই যে 1 2 3 4। সো 4-এ আমরা বেসিক স্ট্রাকচার টাইপ করতে হবে। আমি যদি এই পুরোটা কপি করে নিই 3 থেকে, কন্ট্রোল সি, 4-এ এসে কন্ট্রোল ভি দিলাম, পেস্ট হয়ে গেল। আমি জাস্ট স্ট্রাকচারটা নিলাম আর কি, বাকি মাঝখান থেকে মুছে দিলাম। তাহলে 4
প্রোগ্রাম নাম্বার 4, এখানে আমরা এখন যেটা জানবো সেটা হচ্ছে রিলেশনাল অপারেটর। রিলেশনাল অপারেটর কমন যে কয়টা আছে দেখো, এটা 10 মিনিট পরে আমাদের ডিসকানেক্টেড হয়ে যাবে, আমরা আরেকবার আসবো ইনশাল্লাহ। এখানে দেখো রিলেশনাল অপারেটরে আমাদের এই যে দুইটা ইকুয়াল, এটাকে বলে প্রোগ্রামিংয়ে ইকুয়াল সাইন। গ্রেটার দেন, লেস দেন। তোমাদের গ্রেটার দেন লেস দেন নিয়ে অনেকেরই প্রবলেম হয়। গ্রেটার দেনকে তোমরা মনে করো হচ্ছে লেস দেনকে মনে করো গ্রেটার দেন। সেটা সহজ বুদ্ধি হচ্ছে বুঝার, তোমার হাত চিন্তা করো, লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড, তাহলেই হচ্ছে, ঠিক আছে? তো লেস মানে লেস দেন সাইন মানে কম, তুমি লেফট চিন্তা করো, অথবা অন্যভাবে বলতে পারি, আরেকটা সহজ হয়ে আছে যে তুমি যদি এল, তো সবাই লিখতে পারো আপার কেস লেটার এল, তাই না? এই এল কে বাঁকা করলে যেটা পাবা সেটা হচ্ছে লেস দেন। এল কে বাঁকা করলে যেটা পাবা সেটা হচ্ছে লেস দেন, তাহলে অপরটা অবশ্যই গ্রেটার দেন। আচ্ছা, যাই হোক, আমরা সরাসরি প্রোগ্রামে চলে যাই। একটা ভেরিয়েবল নেই বরাবরের মতোই, একটা এক্স নিলাম, 10 নিলাম। এবার আরেকটা ভেরিয়েবল নিব, এখানে দুইটা ভেরিয়েবল নিব। রিলেশনশিপ বিল্ড আপ করতে গেলে অবশ্যই একের অধিক ভেরিয়েবল লাগবে, কারণ তুমি একা যদি থাকো তোমার সাথে কারোর সাথে রিলেশনশিপ হবে না। তোমার যদি একাধিক ভ্যালু বা তুমি যদি অন্য কারোর সাথে রিলেশনশিপ বিল্ড আপ করতে চাও, তাহলে অবশ্যই তোমার একজনকে খুঁজতে হবে। তাহলে রিলেশনশিপ মানে হচ্ছে অ্যাটলিস্ট দুইটা ভেরিয়েবল লাগবে, তাহলে রিলেশনশিপ তৈরি হবে না। তাহলে আরেকটা ভেরিয়েবল নিচ্ছি এক্স, এবং এর ভ্যালু দিয়ে দিচ্ছি সাপোজ প্রথমে 10ই দিই, পরে চেঞ্জ করব। এবার আসো প্রিন্টএফ %d/n, এক্স ইকুয়াল ইকুয়াল ওয়াই। মাঝখানে কিন্তু স্পেস দিলে হবে না, দ্যাট মিনস দুইটা যে ইকুয়াল, এখানে স্পেস দিলে কিন্তু এরর আসবে। অবশ্যই দুইটা একসাথে লিখতে হবে। কেউ কি বলতে পারবা এখানে কি রেজাল্ট আসবে? অবশ্যই যারা লেকচার দেখছো তারা বলতে পারবা, হোসাইন বলো না, কায়েসও বলার দরকার নাই। অন্য কেউ যদি চাও যে এটার আনসার কত হবে, কেউ কি বলতে পারবা? আচ্ছা, ঠিক আছে, আমি তোমাদের ধরে নিচ্ছি কেন 10 হবে, একটু দেখি। তাহলে এক্স এর ভ্যালু কত? 10 ইকুয়াল ইকুয়াল ওয়াই ভ্যালু কত? 10। এটা কিন্তু যদি আমরা লিখতাম, একটা যদি দিতাম, জাস্ট একটা ইকুয়াল দিতাম, যেটাকে অ্যাসাইনমেন্ট হতো, তাহলে আমাদের ওয়াইয়ের ভ্যালু কত? 10। 10টা আসছে এক্স এর মধ্যে, তাহলে আনসার 10 ঠিক ছিল। তোমরা যেটা গেস করছো আর কি, দেখি 10 আসছে। কিন্তু এই কোশ্চেনের আনসার যেটা আমি তোমাদেরকে থ্রো করেছিলাম, যে কোশ্চেনটা ডাবল ইকুয়াল, দ্যাট মিনস এটা কিন্তু তোমার অ্যাসাইনমেন্ট অপারেটর না। এর মিনিং হচ্ছে যে দুইটা পাশ, দ্যাট মিনস লেফট সাইড এবং রাইট সাইড, এই দুই পাশের ভ্যালু সেম কিনা। তাহলে এক্স এর ভ্যালু কত? 10, ওয়াইয়ের ভ্যালু কত? 10। এখানে কিন্তু কে কারোর মধ্যে অ্যাসাইন হচ্ছে না, ইকুয়ালিটি চেক করতেছে যে দুই পাশ ইকুয়াল কিনা। যদি ইকুয়াল হয় তাহলে আনসার আসবে হচ্ছে 1। এই 1 মানে কিন্তু হচ্ছে ট্রু। তাহলে 10 ইকুয়াল ইকুয়াল 10, তাহলে দুইটা সমান হয়েছে, তার মানে আনসার হচ্ছে ট্রু। ট্রু হলে আমাকে আনসার দিব হচ্ছে 1। দেখি, রান করি, কত আসছে? 1। তাহলে এখানে একটা কথা বলে রাখা ভালো, রিলেশনাল অপারেটর যেগুলো আছে এর আউটপুট শুধুমাত্র 0 অথবা 1, এর বাইরে কিন্তু কিছু হবে না। 0 মানে হচ্ছে ফলস, আর 1 মানে হচ্ছে ট্রু। এই 0 1 এর উপর ডিপেন্ড করে আমি যে কোনো ধরনের ডিসিশন মেক করতে পারবো বা আউটপুট জেনারেট করতে পারবো আমার ইচ্ছা মতো। সেটা একটু পরে আসতেছি। আপাতত এটার মিনিং হচ্ছে দুই পাশ ইকুয়াল কিনা সেটা চেক করা। যদি ইকুয়াল হয় তার মানে সত্য হলে আনসার দিব 1। সবাই কি বুঝতে পারছো? রান করো। 1। এখন যদি Yes, sir. ইকুয়াল না হতো, সাপোজ ওয়াই এর ভ্যালু ধরো 5 দিয়ে দিলাম, 5 বা 5 দিলাম, এখন কি হচ্ছে? তাহলে এখানে 5, তাহলে এখন কিন্তু এটা তাহলে এখানে 0 চলে আসবে, তাহলে এটা কিন্তু ফলস বলতেছি এই কারণে, কারণ অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে গেলে দেখবা 0 পরিবর্তে ফলস আসে। এবার আসো, এই যে 0 আসছে, তার মানে আমার রিলেশনাল অপারেটর আনসার আইদার ট্রু অর ফলস। ট্রু হলে 1, ফলস হলে 0। ব্যাপারটা আশা করি বুঝাতে পেরেছি। তাহলে একটা গেল। এবার আসো কন্ট্রোল টি। এবার আসো যে লেস দেন, কন্ট্রোল টি, গ্রেটার দেন। আচ্ছা, এই দুইটাকে বুঝাই। তাহলে প্রথম আসো এক্স এর ভ্যালু কত? 10। এখানে ইকুয়ালের পরিবর্তে কি সিম্বল হবে? লেস দেন। এখন বলো এটা কি ট্রু না ফলস? 5-এর চাইতে 10 কি বড় না ছোট? অবশ্যই ফলস, তাহলে আনসার 0 আসবে। তাহলে এক্স এর ভ্যালু 10 আর ওয়াই এর ভ্যালু হচ্ছে 5, তাহলে 5-এর চাইতে ওয়াই কি, 5-এর চাইতে এক্স এর ভ্যালু দ্যাট মিন্স 10 অবশ্যই বড়, তাহলে আনসার কি আসবে? 1 আসবে। তাহলে আমাদের আনসার আসতেছে 0 0 1। ঠিক আছে, আমি 1 বরাবর রাখি, রেজাল্টটা বুঝতে সুবিধা। ওকে।
001 আসো রান করি। 001 আসছে, আশা করি বুঝতে পেরেছো। আমরা কন্ট্রোল ডি দিচ্ছি, এবার এখানে একটা ইকুয়াল দিয়ে দিলাম, কন্ট্রোল ডি দিচ্ছি, এখানে লেস দেন ইকুয়াল দিলাম। এই দুটো কিন্তু একসাথে ইউজ করতে হবে। এটা কিন্তু গ্রেটার দেন ইকুয়াল, এটার পড়তে হয় এইভাবে, গ্রেটার দেন অর ইকুয়াল টু। এই সিম্বলটা কিন্তু গ্রেটার দেন অর ইকুয়াল টু, একটু নিচে লিখি তোমাদের বোঝার সুবিধার্থে। এই যে গ্রেটার দেন ইকুয়াল, এটাকে পড়তে হয় এইভাবে যে গ্রেটার দেন অর ইকুয়াল টু। এখানে কিন্তু অর শব্দটা আছে, তার মানে গ্রেটার দেন হলেও ট্রু হবে, শুধু ইকুয়াল টু হলেও ট্রু হবে। তাহলে দেখো এখানে 5-এর চাইতে 10 বড়, তাই না? 5-এর চাইতে 10 বড় না? তাহলে কোনটা হলো? গ্রেটার দেন হলো। এখানে তো ইকুয়াল টু আর হয় নাই, হয়েছে? তাহলে সে আনসার দিচ্ছে কত? 1। যদি দেখি আগে 1 দেয় কিনা। 4 নাম্বার রেজাল্ট আমরা দেখব। 1 2 3 4, 1 আসছে না? 4 নাম্বার রেজাল্ট আমরা দেখতেছি, 1 আসছে না? আচ্ছা, এখন বলছি যে অর ইকুয়াল টু এর মানে কি, আমি তোমাদের বোঝার জন্য এই কয়েকটা লাইন আপাতত ডিলিট করে দিচ্ছি। আমি একটু পরে এটা আবার কন্ট্রোল জেড দিয়ে নিয়ে আসবো, এইটাও মুছে দিই, শুধু একটা লাইন থাক। এখন যদি দুইটাই 10 হয় তাহলে আনসার কি হবে? দুইটাই 10, এখানে কিন্তু ইকুয়াল আছে, আনসার কি হবে? ট্রু হবে না ফলস হবে? আচ্ছা দেখো, তাহলে এখানে 10 গ্রেটার দেন, যদি 10 10 থেকে 10 বড় না, তাহলে ফলস হওয়ার কথা, সেটা ঠিক আছে। কিন্তু এখানে ইকুয়াল চিহ্ন আছে, 10-এর সমান তো 10, তাই না? মানে 10 আর 10 তো সমান। তাহলে এখানে বলছে অর যেহেতু আছে, তার মানে গ্রেটার দেন হলেও ট্রু হবে, ইকুয়াল টু হলেও ট্রু হবে, তার মানে এটার আনসার কিন্তু ট্রুই হবে। সো এই কনফিউশন যাতে না হয়, এই যে 1ই আসছে। সো আমি এবার কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় ফেরত আসি, কন্ট্রোল জেড দিচ্ছি, আমার পূর্বের পার্টগুলো চলে আসুক। 1 মানে কিন্তু ট্রু, আমার এটা চেঞ্জ করে নেই, কপি পেস্ট করছিলাম যেহেতু। এটা কি আসবে আমরা জানি না, এটা দেখে নেই। এখানে কি হবে? এক্স এর ভ্যালু হচ্ছে 10, এটা হবে লেস দেন, এখানে একটু মিসিং আছে, এখানে ইকুয়াল চিহ্ন হবে, এখানে ইকুয়াল চিহ্ন হবে। তাহলে এখানে দেখো যদি এটা আসি লেস দেন ইকুয়াল, তোমরা গেস করো কি রেজাল্ট হবে লাস্টেরটা, লেস দেন অর ইকুয়াল টু। তাহলে আসো প্রথম যে 5-এর থেকে 10 ছোট, এই পার্ট চিন্তা করো না, ছোট না, তাহলে আনসার ফলস হবে। এবার আসো এটা কি ইকুয়াল? ইকুয়ালও না, তাহলে অবশ্যই আনসার কি হবে? ফলস হবে। ফলস মানে কি? 0। এবার আসো যে সর্বশেষ একটা রয়ে গেল নট ইকুয়াল, তাই না? এটা যদি শুরুতেই দেখাই, কন্ট্রোল ডি, একবার শুরুতেই দেখাই নট ইকুয়াল, তাহলে 10 নট ইকুয়াল 5, এটা কি সত্য না মিথ্যা, ট্রু না ফলস? নট ইকুয়াল, তা তো নট ইকুয়ালই। 10 আর 10 আর 5 কি তারা কি ইকুয়াল না নট ইকুয়াল? এটা মানে কিন্তু নট ইকুয়াল, এটা কিন্তু নট ইকুয়াল। এটা এটার এটার মিনিং কিন্তু হচ্ছে নট ইকুয়াল। আচ্ছা, নট ইকুয়াল, তাহলে নট ইকুয়াল মানে এখানে তো 10 আর 5 তো নট ইকুয়ালই, তাহলে আনসার ট্রু হওয়া উচিত না? আনসার কিন্তু ট্রু হওয়া উচিত, আনসার কিন্তু ট্রু হওয়া উচিত। রান করি, প্রথমটা ট্রু আসবে, অবশ্যই ট্রু আসবে। আসছে? কারণ নট ইকুয়াল, দুটো তো ইকুয়াল না। যদি এখানে আমরা 10 দিতাম, সরি কন্ট্রোল জেড দিচ্ছি, আমার একটু কোডে প্রেস লেগে গেছে, কন্ট্রোল এস। আচ্ছা, যদি এখানে আমরা 10 দিতাম এখানে, তাহলে প্রথমটা কি হবে? সবগুলোই চেঞ্জ হয়ে যাবে, আমি শুধু প্রথমটাকে ফোকাস করতেছি। তাহলে এখানে কিন্তু 0 না হয়, 1 না হয় কিন্তু 0 হয়ে যাবে, ফলস হবে। কারণ 10 এবং 10 তারা কিন্তু নট ইকুয়াল না, তারা কিন্তু ইকুয়াল। তো আশা করি আমরা রিলেশন অপারেটরের বেসিক যে কনসেপ্ট সেটা বুঝতে পেরেছি। সব রেজাল্ট কিন্তু চেঞ্জ হয়ে গেছে, কারণ হচ্ছে এখন এটার উপর ডিপেন্ড করবে। দেখো যে এখানে যদি আসি এক্স এর চাইতে ওয়াই বড়, অবশ্যই বড় না, এক্স এবং ওয়াই সমান, এটা সমান হলে এটা কিন্তু 0-এর পরিবর্তে 1 আসবে, এখানে 1 আসবে, এখানে কি আসবে? এটা 0 আসবে, এটাও 0 আসবে। তাহলে আনসারগুলো কি দাঁড়াচ্ছে একটু লিখি, এটা ছিল 0, এটা হয়ে যাবে কত? 1, এটা হয়ে যাবে 1, তারপরটা কি হবে? 0, তারপরটাও কি হবে? 0। তোমরা দেখো তো, আমি যা বলতেছি মিলিয়ে দেখো, বুঝো কিনা।
এখন আসলে এটা যেহেতু ইকুয়াল চিহ্ন আছে দুইটাই কিন্তু ট্রু হবে, দুইটাই কিন্তু ট্রু হবে, কারণ গ্রেটার দ্যান ইকুয়াল আর লেস দ্যান ইকুয়াল যাই হোক দুইটা তো সেম, এই কারণে ট্রু হবে। তো আমি তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি, যেহেতু আমাদের সেশন এক্সপায়ার হয়ে গিয়েছিল। তো এখানে আশা করি এই যে রিলেশনাল অপারেটরের যেই আউটপুটগুলো 0 1 0 0 1 1 যেটা আসলো, আশা করি এটা সবাই বুঝতে পেরেছি, কিন্তু কথা হচ্ছে এগুলোর অ্যাপ্লিকেশন কোথায়। এখন আমরা অ্যাপ্লিকেশন নিয়ে একটু কথা বলবো, দুই একটা এক্সাম্পলও দেখব, দেন হচ্ছে তোমার এই যে দেখো আউটপুট আমরা যেটা চিন্তা করছি সেটা ঠিক আছে কিনা মিলিয়ে নেই, 0 তারপর হচ্ছে 1 তারপর 0 0 তারপর হচ্ছে 1 1, ঠিক আছে। তো তোমরা যখন প্র্যাকটিস করবা তোমাদের কাছে তখন দেখবা যে এগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে, তারপরেও ক্লিয়ার না হলে আমাকে নক করবা। তো এখানে আসো 1.c তে যদি আমরা যাই, আমরা এরিথমেটিক অপারেটর নিয়ে কথা বলছি, অ্যাসাইনমেন্ট অপারেটর নিয়ে কথা বলেছি, রিলেশনাল অপারেটর নিয়ে আমরা কথা বলেছি। আচ্ছা একটু আজান দিচ্ছে, আমরা একটু রেকর্ডটা অফ করি। আচ্ছা আমরা আজানের পরে আবার ফেরত আসলাম, তোমরা কি শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার। থ্যাংক ইউ। আমরা আর কিছুক্ষণ ক্লাস করি তারপরে আমরা শেষ করে দিব। তো এখানে আজকে যেটা বলতেছিলাম রিলেশনাল অপারেটর রিয়েল লাইফ যে একটা অ্যাপ্লিকেশন বা যে একটা এক্সাম্পল যদি আমরা দেখি, তাহলে এই যে ট্রু এবং ফলস এর মিনিং কি, এখানে একটা স্পেলিং মিস্টেক আছে, তাহলে আমরা বুঝতে পারবো যে ট্রু এবং ফলসের দিয়ে আসলে কি কাজ হবে। এগুলোকে আমরা ডিসিশন মেকিং প্রোগ্রাম বলি। এর এখন যেটা আলোচনা করবো এটার উপরে আমরা ফিউচারে লেকচার পাবো, এখানে জাস্ট শর্টকাটে একটু আলোচনা করব। তো আমি Ctrl+Shift+N দিচ্ছি, Ctrl+S, প্রোগ্রাম নাম্বার 5.c। বেসিক স্ট্রাকচারটা টাইপ না করে নিয়ে আসি, এখান থেকে সিলেক্ট করলাম, Ctrl+C Ctrl+V, আমরা জাস্ট এই পার্টটুকে রিমুভ করে দিচ্ছি। এই হচ্ছে আমাদের বেসিক স্ট্রাকচার। এখন আসলে যে একটা ভেরিয়েবল নিচ্ছি, লাইক ধরো এক্স। তো এখন যদি ভ্যালু আমি ইউজারের কাছ থেকে নিতে চাই, এখন পর্যন্ত কোনো ভ্যালু আমরা ইউজারের কাছ থেকে নেইনি, আমি গত ক্লাসের সাথে লিঙ্ক রাখার জন্য একটা পার্ট এখানে দেখাই। প্রথমে আমরা কি বলি, এন্টার দ্য ভ্যালু অফ এক্স, অথবা এন্টার ফার্স্ট নাম্বার যাইবো না, যেহেতু একটাই নাম্বার এই কারণে আমরা এন্টার দ্য ভ্যালু অফ এক্স বলছি। তাহলে স্ক্যানএফ এর ব্যবহার কীরকম, প্রথমে ডাবল কোটেশন, তার ভিতরে ফরম্যাট স্পেসিফায়ার, দ্যাট মিনস কী টাইপের ভ্যালু তুমি ইনপুট নিবা সেটা বলতে হবে, কোটেশনের পরে এসে কমা, এরপরে অ্যাম্পারসেন্ট সিম্বল, এরপরে এক্স। সো এটা হচ্ছে মেসেজ, এটার মাধ্যমে তুমি ইউজারের কাছ থেকে ইনপুট নিতে পারবা। সো এটা আমরা জানি। রান করি এতটুকু প্রোগ্রাম, রিটার্ন 0 দেইনি, তারপরে কোনো প্রবলেম নাই, তারপর দিয়ে দিই। এবার আসলে রান করো প্রোগ্রাম, এন্টার দ্য ভ্যালু অফ এক্স, সাপোজ আমি দিচ্ছি 11। তাহলে এতটুকু আমাদের প্রোগ্রাম, যে একটা ইউজারের কাছ থেকে কিভাবে ইনপুট নিতে হয় স্ক্যানঅ্যাপের মাধ্যমে, সেটা আমরা একটু রিভিউ করলাম। এখন আমার যে টার্গেট, এখন এই প্রোগ্রামটার থেকে আমরা যেটা বুঝতে চাই যে একজন ইউজার যেই ভ্যালুটা ইনপুট দিবে, আমার প্রোগ্রাম বলবে যে এটা কি অড নাম্বার না ইভেন নাম্বার। তোমরা অবশ্যই অড ইভেন সম্পর্কে অবগত, অড মানে হচ্ছে বিজোড়, ইভেন মানে হচ্ছে জোড়, জানো তো সবাই? অড এবং ইভেন এই মিনিং তো জানো? জি স্যার। ওকে, অড মানে হচ্ছে বিজোড় আর ইভেন মানে হচ্ছে জোড়, তাই নাকি, না ভুল বললাম? ঠিক বলেছেন স্যার। ওকে, থ্যাংক ইউ। এখন আসো যে এই ধরনের একটা প্রোগ্রাম করতে চাই, তাহলে দেখো যে এই যে বললাম যে একজন ইউজার একটা ইনপুট দিবে, সেই ইনপুটটা অবশ্যই নাম্বার, এই নাম্বারটা কি অড না ইভেন এটা আমার চেক করতে হবে। তাহলে চেক করে ডিসিশন দিতে হবে যে হ্যাঁ এটা একটা অড নাম্বার বা না এটা একটা ইভেন নাম্বার। তো এই যে ডিসিশন মেকিং বলে এই ধরনের প্রোগ্রামকে। তো আমি যদি প্রোগ্রামটা কি প্রোগ্রাম সেটা যদি লিখতে চাই কমেন্ট আকারে, জাস্ট বোঝার জন্য যে প্রোগ্রামের মধ্যে আমরা কমেন্ট কিভাবে লিখি এটা তোমরা জানো। প্রোগ্রাম, আমি প্রোগ্রাম নাম দিচ্ছি হচ্ছে ধরো write a C program to check a number whether it is odd or even। আমি এটা কোডটাকে ছোট করি তাহলে পুরো লাইনটা দেখা যাবে, অথবা আমি লেফটে নিয়ে আসি। এবার আসো যে যদি বলি ক্রিয়েটর, আমি আমার নামই ইউজ করতেছি। যদি বলি ডেট, আচ্ছা কত তারিখ, 7, তাই না? এগুলো তো জাস্ট কমেন্ট, তাই না? তো প্রোগ্রামটা হচ্ছে আমি একটা প্রোগ্রাম করবো যেখানে আমাকে একটা নাম্বার চেক করতে হবে, বলতে হবে অড না ইভেন। এখন এটা কিন্তু ডিসিশন মেকিং এর একটা প্রোগ্রাম,
যে ডিসিশন মেক করতে হচ্ছে। তাহলে এটার জন্য আমাকে যেটা ইউজ করতে হবে, ইফ এলস ইউজ করতে হবে। তোমরা কি ইফ এলস এর নাম শুনছো? ইউজ করো বা না করো, শুনছো কিনা কখনো তোমাদের? জি স্যার, শুনছি স্যার। আচ্ছা, না শুনলেও প্রবলেম নাই, যারা না শুনবা তারা ইংলিশের কথা চিন্তা করো যে ইফের মিনিং কি, যদি, তাই না? তা আমি লিখলাম ইফ। দেখো একটা কালার ধারণ করছে, ব্লু কালার। এটা বললাম এই কারণে, আমি যখন লাস্ট ক্লাসে বলছিলাম কিওয়ার্ড নিয়ে 32টা কিওয়ার্ড আছে, বলছিলাম অনেকগুলো তোমরা এমনিতে জেনে যাবা। সো ইফ কিন্তু একটা কিওয়ার্ড, কারণ এটা ব্লু কালার ধারণ করছে। যখনই ইফ লিখবা এরপরে অবশ্যই তোমাকে প্যারেন্থেসিস দিতে হবে, দ্যাট মিনস এক জোড়া ফার্স্ট ব্র্যাকেট। আমি আগে স্ট্রাকচারটা বলি, এরপরে তুমি কার্লি ব্র্যাকেট দিতেও পারো, নাও দিতে পারো। যদি ইফের পরে এক লাইন থাকে তাহলে আমাকে কার্লি ব্র্যাকেট দিতে হয়, আমি কার্লি ব্র্যাকেট দিয়েই দিচ্ছি। পাশেও দিতে পারো, অথবা যদি মনে করো এন্টার দিয়ে তারপরে দিবা, সেটাও দিতে পারো। তাহলে ইফের ভিতরে এখানে থাকে হচ্ছে একটা কন্ডিশন, আর এই কন্ডিশনের উপর ডিপেন্ড করে এখানে হচ্ছে ট্রু রেজাল্ট যেটা তুমি চাও সেটা লিখবা এখানে। আর এরপরে আমরা বলি হচ্ছে এলস। এলসের পরে কোনো প্যারেন্থেসিস হয় না, দ্যাট মিনস কোনো ফার্স্ট ব্র্যাকেট হয় না, ভিতরে কোনো কন্ডিশন হয় না, শুধু এলস। এন্টার দিয়ে আমি কার্লি ব্র্যাকেট দিচ্ছি। এখানে হচ্ছে ফলস পার্টটা আমাকে বলতে হয়। ফলস মানে কিন্তু ফলস না, ফলস মানে ফলস একটা রেজাল্ট। ব্যাপারটা কিরকম, এটা হচ্ছে না, আমি কোনো কিছু লিখি না, আমি স্ট্রাকচার বোঝাচ্ছি ইফের। আমি ইফের স্ট্রাকচার বোঝাচ্ছি যে ইফের প্রথমে ইফ, তারপরে একজোড়া ফার্স্ট ব্র্যাকেট, দ্যাট মিনস প্যারেন্থেসিস, ভিতরে একটা কন্ডিশন লিখতে হবে। এরপরে তুমি আপাতত এই কার্লি ব্র্যাকেট দিয়ে দাও, যে আমরা যেমন মেইন ফাংশনে কার্লি ব্র্যাকেট দেই শুরু এবং শেষ বোঝানোর জন্য, এখানেও দিয়ে দিলাম যে ইফের বডি হচ্ছে এটা। অর্থাৎ এই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে আনসার হবে এখানে, যদি কন্ডিশনটা ফলস হয় আনসার হবে এইখানে, যেটা এলস পার্টে চলে যাবে। এই ব্র্যাকেট ইভেন তুমি এখান থেকেও শুরু করতে পারো, কোনো সমস্যা নাই, এখান থেকেও শুরু করতে পারো, কোনো সমস্যা নাই, অথবা এক লাইনেও লিখতে পারো, সেটাও কোনো প্রবলেম নাই, ডিপেন্ড করবে প্রোগ্রামটার লেন্থ কতটুকু তার উপরে। তো এখন আসো, আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে যে একটা সংখ্যা অড না ইভেন এটা চেক করা। তাহলে কন্ডিশনটা কি হওয়া উচিত? আমাদের ভ্যালুটা আছে কার মধ্যে? ধরো একজন ইউজার এক্স এর ভ্যালু দিছে 11, কত দিছে? বা ধরো 10 দিছে। তাহলে ভ্যালুটা থাকবে কার মধ্যে? এক্স এর মধ্যে। তাহলে কন্ডিশনটা এক্স কে নিয়ে চিন্তা করতে হবে। তাহলে এক্স, তোমরা বলো যে কি কন্ডিশন সেট করব যেটার কারণে বলবে যে প্রোগ্রামটা অড না ইভেন। তুমি বলো একটা সংখ্যা 10, তুমি বলবা যে স্যার এটা তো ইভেন নাম্বার, কিভাবে বলো সেটা আমাকে বলো। দুইটা যদি স্যার ভাগ করে তাহলে স্যার ইভেন, আর যদি না হলে স্যার অড। মানে ভাগ করা বলতে কি, ভাগ করে কি হবে? if x divided 2 equal to 0 হয় তাহলে এটা ইভেন হবে স্যার, আর না হলে অড। আচ্ছা, মেইন কথা হচ্ছে ইকুয়াল ডিভাইড বাই তো অবশ্যই না, এটা মডিউলাস, মানে হচ্ছে আমাদের ভাগশেষটা, সরি স্যার, यस স্যার, ভাগশেষটা, তাই না? তাহলে আমরা এখানে, হ্যাঁ, 0 হলে ইভেন নাম্বার, তাই না? তাহলে আমি মডিউলাস অপারেটর দিলাম, 2 দিলাম, ইকুয়াল ইকুয়াল 0। তাহলে মিনিং কি দাঁড়াচ্ছে? এক্স এর ভ্যালু যদি 10 হয়, 10 কে যদি 2 দ্বারা ভাগ করো, তাহলে এইখানে কত পাচ্ছ? ভাগশেষ কত পাচ্ছ? 0 পাচ্ছ না? তাহলে 0 ইকুয়াল 0, মানে এটা তো ইকুয়াল অপারেটর, তাই না? যে দুই পাশ সমান কিনা চেক করবে, যদি ট্রু হয় তাহলে আমরা এখানে কি বলে দিব? এখানে এখন আমরা বলবো যে প্রিন্টএফ, প্রিন্টএফ বলবো যে ধরো সংক্ষেপে লিখি ইভেন, একটা স্ল্যাশ এন দিই। আর যদি ট্রু না হয়, ধরো কেউ 10 দেয় না, দিচ্ছে ধরো 11, তাহলে 11 দিলে এখানে ধরো 11 আসবে, দুই দ্বারা ভাগ করলে কি ভাগশেষ কি 0 পাবে না 1 পাবে? তাহলে তো এটা ট্রু হচ্ছে না, হচ্ছে? ট্রু না হলে চলে যাবে এলস পার্টে, এলস পার্টের রেজাল্টটা সে দেখাবে। তাহলে এখানে আমি প্রিন্টএফ এর ভিতরে বলবো হচ্ছে অড স্ল্যাশ এন, এখানে সেমিকোলন হবে, কন্ট্রোল এস। ব্যাপারটা কীরকম দাঁড়ালো, যে একটা রান করি আগে দেখি। একজন ইউজার 10 ইনপুট দিচ্ছে, তাহলে আসছে কত, কি আসছে আউটপুট? ইভেন। রিজন কি? তাহলে এখানে যদি সে 10 ইনপুট দেয়, এখানে যদি 10 ইনপুট দেয়, তাহলে এখানে আসলো এক্স এর জায়গাতে 10, তাহলে 10 কে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ পাচ্ছি কত? 0। তাহলে 0 ইকুয়াল ইকুয়াল 0, তার মানে ট্রু। তার মানে এই পার্টটা কিন্তু ট্রু হয়েছে। ট্রু হওয়ার কারণে আনসার হচ্ছে এইটা, এই লাইন। তাহলে আর এই পার্টে যাবেই না, এই এলস পার্টে যাবেই না। এখন যদি মনে করো যে আমার এখানে কেউ 11 ইনপুট দিচ্ছে, রান করি 11, তাহলে কিন্তু আসছে অড। রিজন কি? তাহলে এখানে এক্স এর ভ্যালু 11, 2কে তুমি 11 দ্বারা 2কে 11 সরি 2 দ্বারা 11 কে ভাগ করো, তাহলে 5 দুগুণে 10, ভাগশেষ কত? 1 না? তাহলে 1 যদি হয়, এখানে পাচ্ছে 1, এতটুকুর মধ্যে 1 ইকুয়াল ইকুয়াল 0, তাহলে দুই পাশ সমান না?
তাহলে এটা ফলস হয়ে গেল। এই কন্ডিশনটা যদি ফলস হয় তাহলে আনসার হচ্ছে এলস পার্ট। কন্ডিশনটা যদি ট্রু হয় আনসার হচ্ছে ইফ পার্ট। কন্ডিশনটা যদি ফলস হয় আনসার হচ্ছে এলস পার্ট। তাহলে আমার আনসার আসছে কি অড। এই হচ্ছে ইফ এলস এর মিনিং। এবং এটা হচ্ছে এই যে এই অপারেটরটা হচ্ছে রিলেশনাল অপারেটর। রিলেশনাল অপারেটর কাজ কি, দুই পাশ সাথে কম্পেয়ার করে সে বলবে ট্রু না ফলস। তাহলে এখন দেখো এখানে কিন্তু আমরা 0 আর 1 প্রিন্ট দেইনি, আমরা এটা ট্রুর উপরে ডিপেন্ড করে আমরা বলছি যে তুমি বলো অড না হলে বলো ইভেন। তোমরা কি এটা বুঝতে পারলা না পারলা না? প্লিজ কায়েস। এখানে যদি আমরা ওই যে স্যার ডাবল ইকুয়াল দিছি স্যার, এটা না দিয়ে যদি একটা ইকুয়াল দিতাম। আচ্ছা দিলাম। একটা ইকুয়াল মানে কিন্তু একটা এরর। একটা ইকুয়াল মানে এরর, এর মানে হচ্ছে জিরোটা এই পার্টের মধ্যে অ্যাসাইন হবে, এখানে কিন্তু কম্পেয়ার করবে না। আমাদের রান করি, দেখা এরর ধরছে, এই যে এরর ধরছে। হ্যাঁ F2 দেই, আমি একটু দেখি এরর মেসেজটা কি দেয়। ভালো কোশ্চেন, কারণ অনেক সময় কম্পিটিটিভ এক্সামে এই ধরনের কোশ্চেন সেট করা হয়। বলছে এল ভ্যালু রিকোয়ার্ড অ্যাজ লেফট অপারেন্ট অফ অ্যাসাইনমেন্ট। যেহেতু অ্যাসাইনমেন্ট অপারেটর এখানে বলছো, ওরা বলতেছে এল ভ্যালু রিকোয়ার্ড, তবে এটা এরর মেসেজ। এটার মিনিং হচ্ছে যে ইফের ভিতরে তোমাকে অবশ্যই রিলেশন অপারেটর ইউজ করতে হবে। তুমি এখানে অ্যাসাইনমেন্ট অপারেটর ইউজ করছো এবং এটা অ্যাসাইন করছো এক্স মডুলাস 2 এর মধ্যে, সেটা কিন্তু মিনিংফুল না। এখানে অবশ্যই ডাবল ইকুয়াল দিতে হচ্ছে। আর এই যে এইটার রেজাল্ট, ধরো আমি এখানে যদি 10 কনসিডার করি, ব্যাপারটা কীরকম আসে, 10 মডুলাস 2 ইকুয়াল ইকুয়াল বলছে 0। আমি আরেকটা লাইন বাড়াই, এরপরে কি হয়, এরপরে হচ্ছে, তাহলে এখন আসো 10 মডুলাস 2, শুধু এতটুকু চিন্তা করো, এর রেজাল্ট কত, ভাগশেষ কত, 0 না? 0 ইকুয়াল ইকুয়াল 0, তার মানে কি এখন এটা ট্রু হলো না? এখানে ট্রু হলো না? এই ট্রু হওয়া মানে কিন্তু আলটিমেটলি সে পাইছে কত, ট্রু হওয়া মানে আলটিমেটলি সে পাইছে কত, 1। এই 0 ইকুয়াল ইকুয়াল 0 মানে ট্রু, তার মানে এই পুরোটার আনসার এখানে পাইছে কত, 1। তাহলে 1 পেলে সে বলতেছে ইভেন, 1 মানে ট্রু। এখন যদি আমি পুরোটা মুছে দিই, যদিও জাস্ট বোঝানোর স্বার্থে বলতেছি, 1 দিলাম, তাহলে এই 1 দিলাম। এখন তুমি যদি 10 ইনপুট দাও বা 11 ইনপুট দাও, যাই দাও ইভেনই বলবে, কারণ এটা তো সারা জীবনের জন্য ট্রু বলতেছে। এই 1 মানে কি ট্রু না? ট্রু। এবার দেখো আমি যদি 10 ইনপুট দিই, ঠিক আছে ইভেন বলবে, কিন্তু যদি আমি ভুল করে 11 ইনপুট দেই, তাও সে ট্রু বলবে, তাও ইভেন বলবে। রিজন কি? কারণ ইফের ভিতরে আমি 1 লিখে ফেলছি, এর মানে হচ্ছে এটা সারা জীবনের জন্য ট্রু, তার মানে সারা জীবনের জন্য এই আউটপুট দেখাবে। কিন্তু এটা তো ট্রু হতে পারে, ফলসও হতে পারে, তাই না? তাহলে ট্রু হতে পারে, ফলস হতে পারে। তাহলে কি এক্স মডিউলাস 2 ইকুয়াল ইকুয়াল 0। তাহলে এখন যদি আমার এক্স এর ভ্যালু তোমার 11 আসে, তাহলে তো এটা কি হবে, যদি এখন 11 চিন্তা করো, তাহলে এখানে আসো 11, তাহলে এখন কি হচ্ছে 11 মডুলাস 2 এর আনসার কত, 1। দুই পাশ কি সমান, অবশ্যই সমান না, তার আনসার কত, 0। তাহলে 0 হলে কি হয়, অড হয়। এখন তুমি দেখো এটা যদি মুছে যদি আমি শুধুমাত্র 0 দেই, আর যদি ইনপুট যাই দাও না কেন, দেখবো অড দেখাবে। আমি 11 দিচ্ছি, দেখো কি দেখাচ্ছে, অড। যদি আমি 11 না দিয়ে 10ও দেই, তাও অডই দেখাবে, দেখাচ্ছে, কারণ এটা সারা জীবনের জন্য ফলস। এখানে আমরা ফিক্স করে দিতে চাচ্ছি না 1 বা 0, আমার কন্ডিশন উপর ডিপেন্ড করে সে হবে যে 0 হবে না 1 হবে, সেটা কন্ডিশন উপর ডিপেন্ড করে হয়ে যাবে। এখন তোমরা একটা কোশ্চেন করতে পারো যে স্যার এটা কি আমরা অন্যভাবে করতে পারবো? সাপোজ যদি আমি বলি ভাগশেষ 1, তাহলে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে অড, আর এটা হয়ে যাবে কি, এটা কি বুঝলা? দেখো তো, কোন সংখ্যাকে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ যদি 1 হয়, তাহলে 2 দ্বারা ভাগ করলে তো ভাগশেষ 1 এর বেশি পসিবল না, পসিবল? তাহলে যদি ভাগশেষ 1 হয় তাহলে সেটা কি অড, আর যদি 1 না হয় তাহলে কি ইভেন। সো এটা ডিপেন্ড করবে তুমি কন্ডিশন কিভাবে সেট করতেছো। তো এখানে আরেকটু ক্লারিফিকেশন দেই, তুমি যদি এইভাবে আনসারটা চাও যে তুমি যে ইনপুটটা দিছো সেটা এখানে দেখাবে, ঠিক আছে? যে সাপোজ আমি ইনপুট যদি 11 দেই, তাহলে বলবে 11 ইজ অ্যান অড নাম্বার। আমার কথা কি বুঝছো? ধরো এরকম চাচ্ছি 11 ইজ অ্যান অড নাম্বার, ব্যাপারটা কি বুঝতে পারছো? এখন ধরো এখানে যদি কেউ 10 ইনপুট দেয়, তাহলে বলবে 10 ইজ অ্যান ইভেন নাম্বার। আমি এইভাবে আউটপুট চাচ্ছি। এখন একজন ইউজার যদি 11 ইনপুট দেয় তাহলে এটা ঠিক আছে, কিন্তু 11 এর পরিবর্তে যদি 13 দেয় তাহলে কিন্তু কি হয় দেখো। এটা সলিউশন তোমরা বলবা, লাস্ট ক্লাসে এটা নিয়ে অনেক কথা বলছি। আমি ধরো 13 দিলাম, তাহলে আসছে কি 11 ইজ অ্যান অড নাম্বার। সো অড নাম্বার ঠিক আছে, কিন্তু এই সংখ্যাটা তো আমি এখানে 13 চাচ্ছি, কি চাচ্ছি, 11 এর জায়গায় 13 এখানে আসুক। তাহলে এখন বলো এখানে কি হবে,
তাই কি আমি তো জানি না একজন ইউজার কি ইনপুট দিবে। একজন ইউজার তো ধরো 111 দিতে পারে, দিল, তাহলে তো শুধু 11 আছে। আমি কয়টার জন্য এটা লিখবো? আমার তো এমন একটা ভাবে চিন্তা করতে হবে যাতে যে ইনপুটই দেখ না কেন সেটা এখানে বসে পড়বে। এটা কিন্তু লাস্ট ক্লাসে শিখিয়েছি। মডুলাস ডি কেন? পার্সেন্টেজ ডি। ও আচ্ছা সরি, তুমি সিম্বলটা এখানে কিন্তু মডুলাস না, এটা কিন্তু পার্সেন্টেজ ডি এই ক্ষেত্রে। তাহলে পার্সেন্টেজ ডি কাকে রেফার করতেছে? এক্স কে না? এক্স কে স্যার। তাহলে এখানে কি করতে হবে? কমা এক্স। কমা দিয়ে এক্স দিতে হবে। তাহলে এখানেও তাই 10 এর পরিবর্তে পার্সেন্টেজ ডি, আর এখানে কি হবে? এক্স। এবার আশা করি আমরা যেভাবে চাচ্ছি সেভাবে পাবো। সাপোজ ইনপুট দিচ্ছি 100, তাহলে কি আসছে? 100 ইজ এন ইভেন নাম্বার আসছে। আবার রান করি, সাপোজ চাচ্ছি 55, তাহলে 55 ইজ এন অড নাম্বার। ক্লিয়ার ব্যাপারটা? এটা কিন্তু গত ক্লাসে আমরা করেছি, রিপিট করলাম। জি স্যার। এটা নিয়ে আরেকটা ছোট্ট প্রোগ্রাম দেখি, কন্ট্রোল শিফট এন কন্ট্রোল এস। আমরা এটা বলতেছি ধরো 6.c। আমি বেসিক স্ট্রাকচারটা নেই, কন্ট্রোল এস সি কন্ট্রোল ভি। তো রাইট ইজ ইকুয়াল টু চেক এ নাম্বার হয় দ্যাট ইজ অড অর ইভেন। এটা অড না বলে যদি বলি পজিটিভ অর নেগেটিভ, মানে আমাকে একটা সংখ্যা চেক করবো যে এই সংখ্যাটাকে কি বলে, পজিটিভ নাম্বার না নেগেটিভ নাম্বার, এটা আমরা করতে চাই। আমি এটা বাদ দিই, শুধু এতটুকু রাখি। এতটুকু রাখলে তো কোনো সমস্যা নাই। এটার মাধ্যমে কি হচ্ছে? একটা ইনপুট নেওয়া যাচ্ছে ইউজারের কাছ থেকে, বুঝতে পারছো? এতটুকু রাখলে তো কোনো সমস্যা নেই, আছে নাকি নতুন করে লিখবো? আচ্ছা, মানে একজন ইউজারের কাছ থেকে একটা ইনপুট আসলো, এখন আমাকে চেক করতে হবে যে এই সংখ্যাটা কি পজিটিভ না নেগেটিভ। তাহলে তোমরা বলো কন্ডিশনটা কি হবে? ইফ এক্স ইজ লেস দেন 0 নেগেটিভ, এক্স ইজ লেস দেন 0। যদি জিরোর চাইতে ছোট হয় তাহলে অবশ্যই সেটা কিন্তু নেগেটিভ। তাহলে প্রিন্ট এফ, থ্যাংক ইউ। তাহলে কি হবে? নেগেটিভ। নেগেটিভ স্যার। জিরোর চাইতে ছোট হলে, আর যদি তুমি বলো যে না স্যার আমি ছোট না, আগে বলবো বড়টা, জিরোর চাইতে বড়, তাহলে বড় হলে এখানে কি হয়ে যাবে? পজিটিভ। পজিটিভ হবে। আর না হলে এলস, নেগেটিভ। তাহলে এখানে বলবো প্রিন্ট এফ নেগেটিভ। তাই তো? জিরো হলে কি হবে সেটা কিন্তু আমরা বলি নাই। যদি কেউ জিরো ইনপুট দেয় তাও সে নেগেটিভ বলবে, কারণ ওইটার জন্য আমাদের আবার এলসি পে যেতে হবে। আপাতত ধরে নিচ্ছি নন জিরো নাম্বার ইনপুট দিবে। হ্যাঁ কায়েস, তুমি হ্যান্ড রেজ করছো, বলো প্লিজ। এখন যদি স্যার এলস এর উপরে যদি আমরা এক্স ইজ লেস দেন 50, আচ্ছা একটু বলে নেই, এটা 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 তখন হয়তো বা তুমি স্কিপ করে গেছো বা বুঝতে পারো নাই। এলস এর মধ্যে কখনোই কোনো কন্ডিশন লেখা যাবে না, শুধু কন্ডিশনটা আসবে ইফ এর মধ্যে। এলস এর মধ্যে কোনো কন্ডিশন হবে না। যদি কন্ডিশন লিখতে চাও তাহলে আবার এলস ইফ বলতে হবে। ওইটা আমি আপাতত চাচ্ছি না। হ্যাঁ, আপাতত চাচ্ছি না, নেক্সট ক্লাস ওটা দেখাবো। সো এলস এর মধ্যে কখনোই কন্ডিশন হবে না। তাহলে এখানে কি হচ্ছে যে জিরোর বেশি হলে পজিটিভ, জিরোর কম হলে নেগেটিভ। কিন্তু কেউ যদি জিরো দেয় তাহলে নেগেটিভ দেখাবে, কারণ আমরা ওই কন্ডিশনটা বলি নাই জিরো হলে কি হবে, বলছি? ওটা কিন্তু বলি নাই। সো ওইটা চাইলে আমরা শুরুতে প্রোটেক্ট করতে পারি, যদি কেউ জিরো ইনপুট দিলে বলবো যে ইটস এ ইটস জিরো, এটাও বলতে পারি। তো একটা কন্ডিশন বাড়াতে হবে, আমি কন্ডিশন বাড়াতে চাচ্ছি না। শুধু এটা মনে রাখো যে আমরা জিরোর ইনপুট দিব না। রান করি, আমরা কন্ডিশনটা বোঝার চেষ্টা করবো। যে একটু আগে যেটা দেখছি এটাও তো রিলেশন অপারেটর নাকি? এটা কি রিলেশন অপারেটর না? তাহলে এক্স এর ভ্যালু যদি কেউ 10 দেয়, তাহলে 10টা জিরোর চাইতে বড়, তাহলে ডেফিনেটলি কি পজিটিভ। যদি কেউ -10 দেয়, তাহলে এক্স এর ভ্যালু জিরোর চাইতে বড় না, তখন কি নেগেটিভ আসবে। রান করো, 10 আসছে কি পজিটিভ। এবার রান করো, -10 দাও, -10 আসছে কি নেগেটিভ। তাহলে এই যে রিলেশন অপারেটরের রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন, এটা যদি ট্রু হয় এখানে কিন্তু আলটিমেটলি 1, এটা যদি ফলস হয় এখানে আলটিমেটলি কি হচ্ছে? 0 হচ্ছে। তার উপর ডিপেন্ড করে আমার এই রেজাল্টগুলো আসতেছে। এখন আসি, সর্বশেষ বলে দেই যে ইফের পরে যদি একটা লাইন শুধু হয় তাহলে এই কার্লি ব্র্যাকেটস দেওয়ার দরকার নাই। যদি একের অধিক লাইন হয় তাহলে কার্লি ব্র্যাকেটস মাস্ট। এক্স এগুলো 100, তাহলে পজিটিভ। ইভেন দো যদি মনে করে একটা করে লাইন আছে, আমি পাশাপাশি লিখবো, লিখে দাও, সমস্যা নাই। লাইন বুঝতে পারছি? এভাবে লিখতে পারো। তবে যে আমরা যেটা বলি গুড প্র্যাকটিস, সবসময় কার্লি ব্র্যাকেটস ইউজ করো, কখনো লাইন বাড়াতে গেলে যাতে কোনো ধরনের প্রবলেম না হয়। এখন আগের মতো যদি এখানে আমি সংখ্যাটা দেখাতে চাই, কি বলবো? পার্সেন্টেজ ডি ইজ, নাকি
এখানে কি বলবো, জি স্যার। পার্সেন্টেজ ডি ইজ। সো আমি কিন্তু গত ক্লাসের সাথে রিলেট করে কিছুটা রিপিট করছি যাতে গত ক্লাসটা থাকে আমাদের। এখানে কি হবে এক্স, এখানে কি হবে কমা এক্স। কমা এক্স। রান করো। এবার সাপোজ ধরো দিচ্ছি -25 আসছে, -25 ইজ নেগেটিভ। ক্লিয়ার? তাহলে আজকের ক্লাসে আমরা তোমার কি বলে প্রথম প্রোগ্রামটা যদি যাই, এরিথমেটিক, অ্যাসাইনমেন্ট, রিলেশনাল, এই তিনটা বলা যায় মোটামুটি ভালোভাবে কভার করেছি। ঠিক আছে? তো এখন আমাদের সময় হয়ে গেছে, না হলে আমি এই মিস অপারেটরে যেতাম সাইজ অফ, এটা আগামী ক্লাসে দেখাবো, কারণ ইফেলসের সাথে এটা সম্পর্ক আছে যে টার্নারি, এটাকে বলে টার্নারি অপারেটর, তিনটা কাজ একত্রে হয়, এটাকে বলে টার্নারি। তো এটা আগামী ক্লাস ইনশাল্লাহ দেখাবো। আর যদি 10 মিনিট সময় দাও তাহলে আমি দুইটা দেখাই দিতে পারি। আচ্ছা যাই হোক, অনেকক্ষণ হয়েছে, তোমাদের হয়তো বা ধৈর্যও থাকবে না আজকে। বলো। আজকে লোড হয়ে গেছে। হ্যাঁ, না এই পর্যন্তই রাখি, লোড হয়ে এই পর্যন্তই রাখি। আশা করি প্রত্যেকটা পার্ট তোমরা ভালো করে প্র্যাকটিস করে বুঝবা। আমি একটু পরে লেকচারটা আপলোড করে দিচ্ছি। ঠিক আছে? আমি যেহেতু আমাদের ফর্মাল ইনফর্মাল অনেক কথাবার্তা রেকর্ড হয়েছে হয়তো বা, এগুলো তোমরা ইগনোর করবা, কারণ আমি এডিট করবো না, সরাসরি যে লেকচারে রেকর্ড করছি এটাই দিয়ে দিব। তো তোমরা সবাই ভালো থাকবে। আগামী মঙ্গলবার আবার দেখা হবে। ঠিক আছে? এর মঙ্গলবার 7:30টার দিকে। 7:30টার দিকে। এর মধ্যে তোমরা যদি পারো ইউটিউবের যে আমার প্রিভিয়াস সেমিস্টারের যে লেকচারগুলো আছে, প্রথম দুইটা লেকচার দেখে আসলে দেখবা অপারেটর সম্পর্কে আরও ভালো প্র্যাকটিস জন্য প্রোগ্রাম পাবা বা আরও ক্লিয়ার হবে। আর যদি নাও দেখো তাও কোনো প্রবলেম নাই, তুমি আমার লেকচার 1, 2, 3 এই তিনটা লেকচার ভালো করে দেখে আসো, আগামী ক্লাসে দেখবা কোনো ধরনের প্রবলেমই ফেস করবে না। কারণ এগুলো বেসিক প্রোগ্রাম, যতক্ষণ পর্যন্ত এগুলোতে তুমি ইউজ টু না হবা তুমি কিন্তু বড় প্রোগ্রাম করতে পারবে না। তুমি চিন্তা করো 5, এই প্রোগ্রাম নাম্বার 4 যেখানে আমরা শুধুমাত্র রিলেশন অপারেটর বুঝিয়েছিলাম, 0, 1 আউটপুট আসছে। এইটা যদি তুমি না বুঝো তাহলে যে প্রোগ্রাম নাম্বার 5-এ এসে এই পার্ট তুমি বুঝবা না ইফের ভিতরে, প্রোগ্রাম নাম্বার 6-এ এসে এই ইফের ভিতরে এই পার্ট কিন্তু তুমি বুঝবা না। এই জন্য যারা আজকে আসছো তারা অবশ্যই লেকচার 1, 2 দেখবা, তারপরে লেকচার 3 দেখবা, এবং সেটা খুব দ্রুতই দেখবা। তা না হলে কিন্তু বার্ডেন হয়ে যাবে, মনে হবে অনেক কিছু পড়াচ্ছে স্যার, আসলে এখন পর্যন্ত কিছুই পড়ি নাই, একেবারে এবিসি পর্যায়ে আছে। তারপরেও যতটুকু পড়েছো এটা দিয়ে তোমার ইন্টারমিডিয়েট লেভেলের যে বইটা আছে, যেটা তোমরা অলমোস্ট অনেকেই হয়তো বা কিছুই বোঝো নাই, টিচাররা ওইভাবে হয়তো বা হেল্প করতে পারেনি, বাট এখন তুমি নিজে কলেজে গিয়ে লেকচার দিতে পারবো। ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে, নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।